মেয়েদের পার্সোনালি লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, বা বিয়ের বয়স হয়তো হয় নাই, তার আগেই একটা প্রেগনেন্সির ইয়ে হচ্ছে, বা ফ্যামিলিগত প্রেশার, এটা তো আমরা খুব দেখি, মানে আশপাশ থেকে আমরা শুনি। সে বাচ্চা এখন নিবে কিনা, একটা বাচ্চা হওয়ার পরে দ্বিতীয় বাচ্চাটা কখন নিবে, এই যে স্পেসিং, সেটাও একটা হিউম্যান, একটা রিপ্রোডাক্টিভ রাইটস। হ্যাঁ, বাচ্চাটা এখন মার জীবনে ঝুঁকি আছে, তার একটা হার্টের ভালভ নষ্ট, তার জন্য এই বাচ্চা একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি তার প্রেগনেন্সি হয়ে গেল, এখন সেইটাকে কি গর্ভপাত করবে কিনা, সেটাও কিন্তু হিউম্যান এই রিপ্রোডাক্টিভ রাইটস এর মধ্যে পড়ছে। মানে ধরে নেওয়া হয় যে মেয়েদের কোনো সেক্সুয়াল ডিজায়ার বা এগুলো কিছু থাকতে পারবে না। মেয়েদের লেখাপড়াটা সবার আগে জরুরি, কারণ লেখাপড়া তো বেসিক, যেটার মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারবে বিভিন্ন বই পুস্তক থেকে, অথবা এই যে আজকাল মিডিয়াতে যে আলোচনাগুলো হচ্ছে, এই যে আপনাদের এই প্রোগ্রামই মনে করেন, যখন আরো 10টা মেয়ে দেখবে, তখন তার কিন্তু অনেক কিছু, অনেক অজানা জিনিসও তার কিন্তু জানা, কিছু হলেও জানা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ওয়াসাত 101 এর আজকের এপিসোডে আমার সাথে খুবই স্পেশাল একজন মানুষ আছেন। আমাদের সাথে আছেন ডক্টর মুসাররাত সুলতানা সুমি। ম্যাডাম, যদি আপনার পরিচয়গুলো আমাদের সাথে একটু শেয়ার করেন, আপনি কোথায় আছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর মুসাররাত সুলতানা। আমি আসলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে গাইনি অবস ডিপার্টমেন্টে কাজ করছি, এবং তাছাড়া আমি অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, যার মধ্যে একটা হচ্ছে বিশেষভাবে বলতে হয়, যেটা হচ্ছে মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ। সেখানে আমি অনারারি কনসালটেন্ট হিসাবে কাজ করছি, সার্জন হিসাবে ওখানে দীর্ঘদিন কাজ করছি ফিস্টুলা পেশেন্টদেরকে নিয়ে। তাছাড়া আমি সাউথ এশিয়ান রিজিনাল রিপ্রেজেন্টেটিভ ফর ফিস্টুলা অফ ওমেন। হ্যাঁ, সাউথ এশিয়ান ওমেন ফিস্টুলার জন্য আমি এখানে কাজ করছি বাংলাদেশ থেকে। এছাড়া আমি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথেও যুক্ত আছি। আচ্ছা, আচ্ছা। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি। আহ, ম্যাডাম তো গাইনিতে আছেন ডক্টর হিসাবে, কিন্তু ডক্টর হওয়া ছাড়াও ম্যাডামকে আমাদের গেস্ট হিসাবে আনার আমাদের খুবই ইন্টারেস্টের একটা কারণ হচ্ছে যে ম্যাডাম অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে আছেন ডক্টর হয়েও, এবং যেটা অবশ্যই উইমেন রিলেটেড, নারী রিলেটেড, যেহেতু ম্যাডাম গাইনির সাথে আছেন। এবং আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি শুরু করি। আমার সেকেন্ড বেবিটা হয়েছিলেন ম্যাডামের হাতে। আমি পার্সোনালি যেটা ফিল করেছি ম্যাডামের কাছে, যে মায়ের প্রতি কেয়ার। কারণ আমি আমাদের কালচারে দেখেছি, মানে আমাদের বাঙালি কালচারে মোস্টলি দেখা যায় যে মা হওয়া মানে তোমাকে সব কষ্ট সহ্য করতে হবে, কষ্টের কথা বলা যাবে না যে আমার এরকম কষ্ট লাগছে, ওরকম হচ্ছে। আমার শুধু মনে আছে যে আমার সিজারিয়ানের পরে ম্যাডাম যখন আমাকে দেখতে আসছে, আমি যখন বলছিলাম আমার এভাবে ব্যথা হচ্ছে, ওভাবে ব্যথা হচ্ছে, ম্যাডাম সব অপশন বলতেন, তুমি এটাও করতে পারো, ওটাও করতে পারো, আচ্ছা তোমার শরীরে যেটা আরাম হয়। মানে এটা আমার কাছে খুব একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ আ ডক্টর উনি খুব মাদার ফ্রেন্ডলি ডক্টর, যে মায়ের কষ্টটা বোঝা, যেখানে অন্য, আমার ফার্স্ট বাচ্চার সময় আমি এরকম অনেক অ্যাপ্রোচ পেয়েছি যে মা হয়েছে তোমাকে কষ্ট করতে হবে, কষ্টের কথা বলা যাবে না, এরকম একটা বিষয় ছিল। তো ম্যাডামের কাছ থেকে আমি খুব মাদার ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড পেয়েছি, এবং বসে বোঝানো, সময় দিয়ে বোঝানো, যেটা অনেক ডাক্তাররা করেন না, এই অ্যাপ্রোচটা আমি ম্যাডামের মধ্যে পেয়েছি। এটা খুব বড় একটা স্পেশালিটি ম্যাডামের কাছ থেকে পাওয়া এবং শেখা ইনফ্যাক্ট আমার। ম্যাডাম, আমরা আম, প্রথম যে কথাটা, মানে আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকেও যদি বলি যে এই যে মায়েদের যে অ্যাপ্রোচ, বা এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ রাইটস, এটা একটা বড় টার্ম যদিও, কিন্তু এই প্রেক্ষাপটটা আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন, এই ফিমেল রিপ্রোডাক্টিভ রাইটস এর কথা যদি আমি বলি। আচ্ছা, ধন্যবাদ নির্বাণা, তুমি আসলে এত বেশি কমপ্লিমেন্টস দিয়ে ফেলছো। আমি আসলে জানি না এগুলো পাওয়ার যোগ্য কিনা, তারপর চেষ্টা করি। কেন, আমার আমার মনের মতো আমি গাইনিতে আসার একটা কারণ হচ্ছে যে মাদের জন্য, মেয়েদের জন্য কিছু করতে চাই। কারণ আমাদের দেশ বলে না, পৃথিবীর সবখানেই আমরা মারা, মেয়েরা অনেকভাবে কিন্তু নিগৃহীত বা নিপীড়িত। সেই জন্য এই কষ্টগুলা আমাদের বুঝতে হবে, এবং আমরাই তাদের পাশে আসলে সবচেয়ে ভালোভাবে সাপোর্ট হিসাবে কাজ করতে পারি আমি মনে করি। তো সেই জন্য আমি যে এই যে রিপ্রোডাক্টিভ রাইটস, এটা নিয়ে কিন্তু এখন সারা পৃথিবীতে অনেক কাজ হচ্ছে,
এবং এটা এখন আমরাও কিন্তু জানতাম না আগে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যে মেয়েদের এত বড় একটা রাইটস আছে, এটা একটা হিউম্যান রাইটস। যেমন হিউম্যান রাইটস এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে যে টু লিভ ইজ অলসো এর হিউম্যান রাইটস, ঠিক না, যে আমাকে বেঁচে থাকার অধিকার। সেরকম মেয়েদের জন্য এখন রিপ্রোডাক্টিভ রাইট বা প্রজনন রাইট, কি বলে এটা, প্রজনন রাইটস যেটা আর কি আমাদের, সেটা কিন্তু এখন বিভিন্নভাবে আলোচিত হচ্ছে এবং বিভিন্ন অ্যামেন্ডমেন্ট মাধ্যমে এগুলো আসছে। কারণ এটা দেখা যাচ্ছে যে রিপ্রোডাক্টিভ রাইটসটা আসলে যে আমাদের একটা প্রজনন, মানে আমি মা হব কি, আমি কখন আমি আমার বার্থ কন্ট্রোল করব কি না, আমি আমার সেই জিনিসগুলাকে আমার রাইটস এর মধ্যে নিয়ে আসা, মানে আমি সেগুলা চর্চা করতে পারবো, আমার নিজের অধিকার আছে সেগুলো সম্পর্কে বলা, অথবা সেক্সুয়াল ফাংশন গুলাও যে আমি সেটা চাচ্ছি কিনা, অথবা সেটার এগেনস্টে কোনো আমার অবজেকশন আছে কিনা, সেগুলোর জন্য কিন্তু আলাদা বডি তৈরি হচ্ছে এখন। সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের মেয়েরাও জানুক যে হ্যাঁ, তাদের এই বিষয়গুলোতেও কিন্তু স্বাধীনতা আছে, ডিসিশন টু টেক ডিসিশন, টু মেক ডিসিশন। হ্যাঁ, তো সেই জন্য যে আমরা খালি মনে করতাম যে আমাদের উপর চাপিয়ে দিবে, সবাই সবকিছু চাপিয়ে দিবে, হ্যাঁ এখন তোমার এত বয়স হয়েছে, এখন তোমার বিয়ে দিতে হবে। বা বিয়ের বিষয়টা কিন্তু আমাদের ধর্মের দিক দিয়েও যদি আমরা চিন্তা করি, ইসলাম কিন্তু এত একটা সাইন্টিফিক রিলিজন যে এখানেও কিন্তু বলা আছে যে একজন একজনকে জেনে বুঝে তারপরে বিবাহে সম্মতি দিবে। সেরকম তার বাচ্চা হওয়ার যে বাল্য বিবাহ যেমন কিন্তু আসলে আমরা কোনোভাবে একসেপ্ট করতে পারি না এইসব কারণে, কেন একটা মেয়ে 18 বছর আগে তার ডিসিশন মেকিং এর কিন্তু সময় আসলে হয় না, বা সে বুঝতেও পারে না অনেক কিছু। যেমন আমাদের রাইটস টু ভোট, ঠিক না, সেটা কি 18 বছর কেন, যে একটা মানুষের তখন অ্যাডাল্টহুড আসবে এবং সে বুঝতে পারবে যে ভালো মন্দ ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি হবে। সেই জন্যই বাল্যবিবাহ কিন্তু একটা হিউম্যান, আমাদের রিপ্রোডাক্টিভ রাইটস এর মধ্যে পড়ে। কারণ এখানে সেই মেয়েটা ডিসিশন নিতে পারবে যে সে কি আসলে এখন বিবাহযোগ্য কিনা। তা 18 বছরের পরে যদি তাকে আমরা ডিসিশনটা দিতে পারি, বা তাকে সে এখানে বিবাহ করতে সে রাজি কিনা, তারপরে বিয়ে হলো, বিয়ের পরে সে এখন কি বাচ্চা নিবে না আরো কিছুদিন স্পেসিং নিবে, তার শরীরের অবস্থা সবকিছু ঠিক আছে কিনা, জেনে বুঝে সে বাচ্চাটা নিবে। তো এটাও তার রাইটস, এটা কিন্তু চাপিয়ে দিলে হবে না। এটাই বুঝতে হবে আমাদের যে এই জিনিসগুলো আমরা, ধর্ম কিন্তু আমাদের অনেক লিবারেল। আমরা যদি ধর্মের কথাও বলি, বিভিন্ন জায়গায়ও কিন্তু এগুলো আছে যে আমি একটা মাকে তার জীবনের ঝুঁকি নিয়ে সে কিছু করবে না। এটা কিন্তু আমাদের কোরআনেও বিভিন্ন জায়গায় বলা আছে যে জীবনের ঝুঁকি যেখানে আছে মার, সেখানে কিন্তু সে চাইলে দেরি করতে পারে এই বিষয়ে। তো মানে সে বাচ্চা এখন নিবে কিনা, একটা বাচ্চা হওয়ার পরে দ্বিতীয় বাচ্চাটা কখন নিবে, এই যে স্পেসিং, সেটাও একটা হিউম্যান, একটা রিপ্রোডাক্টিভ রাইটস। হ্যাঁ, তারপরে হচ্ছে সে বাচ্চাটা এখন মার জীবনে ঝুঁকি আছে, তার একটা হার্টে ভালভ নষ্ট, তার জন্য এই বাচ্চা একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি তার প্রেগনেন্সি হয়ে গেল, এখন সে এটাকে কি গর্ভপাত করবে কিনা, সেটাও কিন্তু হিউম্যান এই রিপ্রোডাক্টিভ রাইটস এর মধ্যে পড়ছে। তো সে ডিসিশন নিতে পারবে, এটা তার হাজবেন্ড যদি জোর করে বলে যে না বাচ্চাটা তোমাকে নিতেই হবে, না, ইট ইজ নট লাইক দ্যাট। এটা সে ডিসিশন নিবে whether she will continue the pregnancy or not, সেটা কি সে কন্টিনিউ করবে কিনা, তার ডিসিশন এটা। তারপর অ্যাবর্শন, আসলে আমরা অ্যাবর্শন তো আসলে আমরা বলি যে এটা আসলে ইসলামের সেরকম ভাবে নিষিদ্ধ, এবং আমরা মেডিকেল সায়েন্সও অনেক ক্ষেত্রে অ্যাবর্শন আমরা নিষেধ করি। কিন্তু যেমন মেডিকো লিগাল ইস্যু যদি আসে, যেমন রেপ ভিকটিম, কেউ যদি রেপড হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাবর্শনের মেডিকেল ইয়ে আছে, মেডিকো লিগাল ইস্যু আছে। দিস ইজ অলসো এ রিপ্রোডাক্টিভ রাইট। তারপরে হচ্ছে তার সেই বাচ্চা, মনে করেন যে তার অসুস্থ, এমন ভাবে অসুস্থ মা যে তার এখন এই বাচ্চাটা ক্যারি করাটা সম্ভব না, বা তার একটা ম্যালিগনেন্সি ধরা পড়লো, ক্যান্সার একটা ধরা পড়লো, তখন সেই বাচ্চাটা নেওয়া তার জন্য সম্ভব না। সেই জন্য সে কিন্তু এই ক্ষেত্রে গর্ভপাত করাটা জাস্টিফাইড। কিন্তু শখ করে কেউ গর্ভপাত করবে সেটা আমরা বলছি না, কিন্তু যেখানে তার মায়ের শারীরিক অবস্থা আরো বিঘ্নিত হতে পারে, শারীরিক অবস্থা, অথবা তার ক্ষতি হয়ে যেতে পারে এই বাচ্চাটাকে গ্রহণ করলে, সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু সে একা ডিসিশন নিতে পারে, এখানে চাপিয়ে দেওয়ার জন্য কোনো কিছু আসলে নাই, চাপিয়ে দেওয়ার মতো কিছু নাই এখানে। তো এই জিনিসগুলাই হচ্ছে আসলে রিপ্রোডাক্টিভ রাইটস, যে সে কখন কোন ডিসিশনটা নিবে, এটা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইচ্ছা। ম্যাডাম, আমি মানে আপনার কথাগুলো থেকে একটু পিক করছিলাম জিনিসটা যে আমরা যখন রিপ্রোডাক্টিভ রাইট বলি, আমার মনে হয় যে কনসেপ্টটার সাথেই আমাদের বাংলাদেশ বা সাবকন্টিনেন্টাল সোসাইটি অনেকটাই অপরিচিত। মানে আমি অনেকের কাছে এরকম শুনেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ রাইটস বলতেই সবাই ভাবে যে একটা ওয়েস্টার্নাইজ চিন্তা,
যে আমি আমার মতো মা হতে পারবো, সেটা বিয়ে বহির্ভূত হতে পারে, বা আমি আমার ইচ্ছা মতো হচ্ছে বিয়ে বহির্ভূত একটা কাজ করে আমি অ্যাবর্শন করে ফেললাম, মানে এটাই যেন মনে হচ্ছে একটা মানে ফিমেল রিপ্রোডাক্টিভ রাইটস বলতে বোঝায়। তো আমার কাছে এটাই মনে হলো যে আমাদের এই উপমহাদেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টাল কালচার যদি বলি, এখানে কনসেপ্টারই কোনো মানে ক্লিয়ার কোনো ব্যাখ্যা কেউ জানে না। হ্যাঁ, না। এখানে যে আমরা এতগুলো কথা শুনলাম যে হুম, মেয়েদের পার্সোনালি লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, বা বিয়ের বয়স হয়তো হয় নাই, তার আগেই একটা প্রেগনেন্সির ইয়ে হচ্ছে, বা ফ্যামিলিগত প্রেশার, এটা তো আমরা খুব দেখি, মানে আশপাশ থেকেও আমরা শুনি। হুম। এবং এই প্রশ্নের প্রসঙ্গ ধরেই আরেকটু যদি জানতে চাই ম্যাডাম, যে এই যে ম্যারিটাল রেপ কেসগুলো, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। এটা হয়তো লয়াররা একভাবে ব্যাখ্যা করেন কেসগুলো যখন যায়, কিন্তু অ্যাজ আ মেডিকেল ডক্টর এই ম্যারিটাল রেপ কেসগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যে আপনার এক্সপিরিয়েন্স থেকে যে কেমন ছিল, বা কোন বয়সের মেয়েরা কি ধরনের প্রেশার ছিল, এগুলো যদি একটু আহ, বলেন ম্যাডাম। ম্যারিটাল রেপ আসলে এটা তো মানে রেপ মানেই হচ্ছে যখন একটা অ্যাডাল্টের যদি বা ছোট বা অ্যাডাল্ট হয়নি তার তার কনসেন্ট ছাড়া যদি কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে তাকে বাধ্য করা হয়, সেটাই হচ্ছে ম্যারিটাল রেপ। এখন ওই যে আমি যেটা বলেছি যে বাল্য বিবাহ যদি হয়ে যায় কার 18 বছরের আগেই, সে তো কনসেন্ট দিলেও এটা আসলে ম্যারিটাল রেপের মধ্যেই পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই জিনিসগুলাকে এখন আসলে এটাই আর কি বোঝাতে চাচ্ছি। বা 18 বছরের পরেও যদি হয় তার কনসেন্ট ছাড়া, এই যে যেটা বলেছি রিপ্রোডাক্টিভ রাইটস, তার হুম এই প্রজনন তন্ত্রকে সে কিভাবে ব্যবহার করবে সেটাও একটা রাইটস এর আন্ডারে পড়ে। এখন আমি, হ্যাঁ, এটা বলতে পারেন যে ওয়েস্টার্ন কালচার না, আমাদের ধর্মীয় এবং কালচারের মধ্যেও যদি চিন্তা করি আমরা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কনসেন্টটাও জরুরি, কারণ সেও তো একটা মানুষ, তারও একটা ইচ্ছা হুম অনিচ্ছা আছে, ঠিক না? তো সেই জন্য সব এটা এটা দুইজনের সম্মতিক্রমে কিন্তু আসলে জিনিসটা হওয়া উচিত। এই যে ইন্টারকোর্স হুম বলেন বা যেটাই বলেন, দুইজনের যে মিলন সেটা, তো দুইজনের সম্মতি না থাকলেই কিন্তু ওইটা জিনিসটা আসলে ওই ম্যারিটাল রেপের আন্ডারেই পড়ে যাচ্ছে। তো হুম ফোর্সফুল কোনো কিছুই আসলে আমরা সেটা এখন আমরা এই জন্য মেয়েদেরকে এখন এই যে বিষয়গুলা জানা বোঝা এবং সেইভাবে এগিয়ে আসার জন্য আসলে এক সময় আসবে, আস্তে আস্তে সবাই এগুলা নিয়ে জাগ্রত হচ্ছে, এইসব বিষয়গুলা নিয়ে পড়ালেখা করছেন। হ্যাঁ, তো এটাই আর কি, এটা খারাপ কিছু না। এটা কিন্তু এটা না যে একটা মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, তা না। এখানে বাধ্য থেকে অনেক সময় কিন্তু মেয়েরা তাদের ইয়েগুলা সম্পর্কে জানে না, তার রাইটস। আমরা তো বলছি যে শুধু যে রিপ্রোডাক্টিভ রাইটস তা না, আমরা আমাদের মেয়েদের সমতা, ঠিক না, একটা কাজের সমতা, যে সবখানে মেয়েরা সমানভাবে কাজ করতে পারবে, ঠিক না, বা ওয়েজ, যেমন টাকা পয়সা সংক্রান্ত বিষয়ও তো যে সে কি একরকম, আগে এমন সময় ছিল যখন ছেলেদের মেয়েদেরকে আনইকুয়াল পেমেন্ট করা হতো, ঠিক না, কাজের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো তাদের রাইটস এর মধ্যে দিয়ে তাদেরকে জেনে আসতে হবে যে না, আমি তো সমান, তার সমানই কাজ করছি, কাজে আমাকে সমান পেমেন্টই দিতে হবে। এটা ওয়েজটা যে এটাও তো নির্ধারিত হয়েছে এইভাবেই। তো এই জিনিসগুলো যখন জাগ্রত হবে তখন মেয়েরা তাদের নিজস্ব ইয়েগুলা বুঝতে পারলে যে যেমন এখন কি হয় যে আমাদের ফিস্টুলা পেশেন্টে দেখা যায় তাদের জীবনের স্টোরি গুলা কিন্তু খুবই প্যাথেটিক, যে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। 18 ঘন্টা 20 ঘন্টা লেবার পেইন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে না, কারণ তার হাসপাতালে যাওয়া নির্ভর করবে তার হাজবেন্ড অ্যালাউ করলে, তার শাশুড়ি অ্যালাউ করলে, তার ইন লজ অ্যালাউ করলে সে যেতে পারবে হাসপাতালে। তার কোনো রাইটস নাই বলার যে আমাকে এখনই হাসপাতালে যেতে হবে আমার ডেলিভারির জন্য, বা এটা অনেক প্রলংড হয়ে যাচ্ছে, বিলম্বিত হচ্ছে প্রসবটা, আমার এখন যাওয়া উচিত। এটা আরেকজনের ডিসিশনের উপর নির্ভর করবে। তো সেটা তো হতে পারে না, এটা মানবাধিকার বিরোধী হয়ে যাচ্ছে তাহলে পরে জিনিসটা, ঠিক না? আমরা আমাদের রাইটসটাকে তাহলে এস্টাবলিশ করতে পারলাম না। তো সেই জন্যই, এই জন্য মেয়েরা যদি জানতে পারে বিষয়গুলা, যে শাশুড়ি, আজকে যে মেয়ে সে তো একদিন আগামীতে শাশুড়ি হবে, কাজে সে যদি জেনে যায় যে না, এরকম করে বলা যাবে না আমার ছেলের বউকে যে না হাসপাতালে যাওয়া যাবে না, বা এই সেবাটা, বা সে এই সেবাটা নিতে পারবে না। বা আগে আমরা দেখতাম, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট তখন পেতাম অনেক এরকম আনসেফ অ্যাবর্শন, কোনো কারণে সে প্রেগনেন্সি হয়ে গেছে, সে চাচ্ছে না প্রেগনেন্সিটা, কিন্তু পরিবারের জন্য, হ্যাঁ, তার হয়তো আরো 2-3টা বাচ্চা আছে, তখন সে গোপনে এটা অ্যাবর্শন করলো, এটা আনসেফ এবং তার মৃত্যু ঝুঁকি, সেপটিক অ্যাবর্শন নিয়ে রোগীগুলা হাসপাতালে আসতো তখন। এখন কিন্তু অনেক কমে গিয়েছে এই জিনিসগুলা। আনসেফ অ্যাবর্শন, নিজেরা নিজেরা কাঠি ঢুকিয়ে ইউটেরাসের ভিতরে বাচ্চা নষ্ট করার জন্য চেষ্টা করতো, কারণ
সেটা যদি কেউ জেনে যায় যে সে বাচ্চা নষ্ট করছে, তার জীবনের একটা অন্যরকম পরিণতি হয়ে যাবে সেই কারণে। তো এই আনসেফ অ্যাবর্শন থেকে কিন্তু মাতৃমৃত্যু বাংলাদেশে ব্যাপক ছিল আগে, এখন অনেক কমে আসছে এই মাতৃমৃত্যুর কারণ এই আনসেফ, ডিউ টু আনসেফ অ্যাবর্শন। তো তা আমরা যেহেতু এখন অনেকখানি বিভিন্ন ইয়ের মাধ্যমে কিন্তু মেয়েদের মধ্যে এখন জানানো হচ্ছে যে তোমার যদি বাচ্চার গর্ভপাত সে করতে চায় 8 উইকস এর ভিতরে, 8 সপ্তাহের ভিতরে, হ্যাঁ, আমাদের অনেক জায়গায় কিন্তু ধর্মীয় ইয়েতে লেখা আছে যে 4 মাস পর্যন্ত, 4 মাসের আগে যদি কেউ গর্ভপাত করে ফেলতে হয় কারণ মেডিকো লিগাল কারণে হোক বা যে কোনো কারণে, বা তার শারীরিক কারণের জন্য, সেটা অ্যালাউড 4 মাসের আগে। তো তারপরেও আমরা বিনা কারণে, আমরা যে শারীরিক কারণ বলতে যে খুবই তার জীবনের ঝুঁকি, এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করলে, অথবা বাচ্চাটার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিয়েছে, সেই কারণে এইসব ক্ষেত্র ছাড়া কিন্তু আসলে আমরা অ্যাবর্শনকে এনকারেজ করি না। তো সেই জন্য আসলে একটা জীবনকে রক্ষা করা তো অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় অনেকে হুম। বুঝতে পারে না, এসে বলবে আমরা বাচ্চাটাকে নিব না, এ না। আমরা অনেক কাউন্সিলিং করি, কিন্তু কাউন্সিলিং এর মধ্যে দিয়ে তাদের দুইজনকে, কাপলকে বোঝাতে চেষ্টা করি যে না, কেন নিবেন না, বিভিন্ন আঙ্গিকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি আমরা দেখতে পাই যে হ্যাঁ, মার জীবনের জন্য যে তার এমন ডায়াবেটিস, এমন প্রেশার, যে সে এত আনকন্ট্রোলড অবস্থায় প্রেগনেন্সিটা হয়ে গেছে, তার বাচ্চা জন্মগত ত্রুটি হয়ে গেল, হার্টে ফুটা, বা বাচ্চার এমন কোন জন্মগত ত্রুটি যেটা জন্মের পরে তার জীবনটাকে ব্যাহত করবে, সেই ক্ষেত্রে তখন এটা গর্ভপাত করা যেতে পারে। তো সেই জন্য বলছি যে কিন্তু আগে যেটা হতো, আনসেফ অ্যাবর্শন করে ফেলতো তারা নিজেরা নিজেরা গোপনে, এটা করতে যে অনেক মার মৃত্যু হয়ে গেছে এসব কারণে। তো এই যে জিনিসগুলা জানা, এটাই তো রিপ্রোডাক্টিভ রাইটস এর আন্ডারে পড়ছে আসলে, যে সে জানবে, এবং সে এখন একটা সুন্দর মতো সে একটা হাসপাতালে যে এই জিনিসটা ডাক্তারের পরামর্শ নিয়ে, কাউন্সিলিং নিয়ে, যদি সেটা আসলেই তার রিয়েল সিচুয়েশন হয় যে না, তার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, তাহলে সে এটা অ্যাবর্শন তো ডাক্তারই করবে সেটা সেফলি, এটাকে বলা হয় সেফ অ্যাবর্শন। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের মাতৃ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, এগুলা নিয়ে কিন্তু অনেক ইয়ে হয়, কি বলে এটা, রিসার্চ বলেন, এই বলে যে না, এইভাবে হওয়াতে আমাদের মা মৃত্যু অনেকখানি কমে গেছে। আমরা নিজেরা স্টুডেন্ট থাকা অবস্থায় প্রচুর পেতাম আমরা সেপটিক অ্যাবর্শন, কিন্তু এখন কিন্তু সেরকম নাই, এত এরকম সেপটিক অ্যাবর্শন এখন আমরা অত বেশি পাচ্ছি না। আমরাও কিন্তু আমি আমি ইনফ্যাক্ট যদি বলি যে আমি বা আমার সার্কেল, আমরা মেডিকেলের বাইরে যারা, আমরাও কিন্তু এই বিষয়টা জানতাম না যে সেপটিক অ্যাবর্শন এটা যে এত হুম, ব্যাপক হারে ছিল, হুম। এবং এটা এখন সচেতনতা বা ওয়ান নানা অফ দ্য কারণে হয়তো ওয়ান অফ কমে দ্য এসেছে। বিগ রিজন ফর ম্যাটার্নাল ডেথ ইন বাংলাদেশ, আচ্ছা যে আচ্ছা আচ্ছা। ম্যাটার্নাল ডেথের যে কারণ, বিশিষ্ট কয়েকটা কারণ আছে, হুম হ্যাঁ, হুম তার হুম মধ্যে একটা ছিল সেপটিক অ্যাবর্শন, কিন্তু এখন অনেকাংশে কমে গিয়েছে সেপটিক অ্যাবর্শন। এবং এই যে সেফ অ্যাবর্শন বলে একটা ইয়ে আছে আমাদের হুম বিভিন্ন হসপিটাল গুলাতে, সরকারি হাসপাতালেও হুম সেফ অ্যাবর্শন কেয়ার, সেই সেফ অ্যাবর্শন কেয়ারের জন্য কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, যার হুম প্রয়োজন, যেটা যদি এটা এই এই প্রেগনেন্সি তার জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে হুম হুম অবশ্যই তার রাইট আছে, সে এটাকে অ্যাবর্ট করতে হুম। পারে। আচ্ছা আচ্ছা। এই বিষয়গুলোই আসলে মানে মূলত যেটা বলছিলাম যে রিপ্রোডাক্টিভ রাইটটা আসলে অনেক বড় একটা টার্ম, মানে ইটস এ বিগ ব্যাপক টার্ম আমব্রেলা। এটা, হ্যাঁ। ওটার নিচে আসলে অনেক কিছু আছে। এবং আহ, আজকে আসলে যে কথাগুলো শুনলাম মানে সোফার ম্যাডাম, আমি আমি নিজেই ভাবছিলাম যে আমি আমি নিজেও ভাবে ভেবে দেখি নাই আলাদাভাবে, কারণ সবসময় মনে হয়েছে আচ্ছা গাইনি একটা মেডিকেল পার্ট, ওটা হুম, ডক্টররাই হয়তো জানবেন বুঝবেন, মানে মনে হতো যে এটা মনে হয় আমাদের পার্ট না। কিন্তু আমি যদি বলি যে আমরা আমরা যদি এখন উইমেন অ্যাক্টিভিস্ট হিসেবে চিন্তা করি, এটা তো একটা মেজর বিষয়, কারণ একটা মেয়ের জীবনের একটা মেজর পার্ট হচ্ছে মা হওয়া। এবং হুম, তার আগে এই যে সে কত বছর বয়সে বিয়ে করবে, সেটার সাথে এই যে ম্যারিটাল রেপ বিষয়টা যে বলছি, আমি আমি টুকটাক যে কটা কেস দেখেছি, যে কটা না বেশ কিছু কেস কেস দেখেছি, যে এটা হয়তো গ্রামের দিকে একটা মেয়ের একটু আর্লি বিয়ে হয়ে গেল 15-16 বছর বয়সে, সে অতটা ক্লিয়ারলি বুঝে উঠতে পারে নাই। এই বয়সী মেয়েরাই অনেকটাই ভোগে এই হুম, জিনিসগুলোতে, যতটা না হয়তো একটা ম্যাচিওর মেয়ে আমরা অতটা হয়তো শুনি না, বা যা হোক সেটা অন্য আর একটা টার্মে আমরা ইয়ে করতে পারি। সো এই যে না জানার যে বিষয়টা, কারণ আমরা তো অ্যাওয়্যার না, আমরা শহরের মেয়েরাই তো অ্যাওয়্যার না, সেখানে তো গ্রামের মেয়েরা তো সেই হিসাবে মানে আরো পরের বিষয় আর কি। ম্যাডাম, আমরা যদি আরেকটু ডিটেইলে আরেকটু যদি বলি যে প্রজনন স্বাস্থ্যর বিষয়ে, এগুলা তো রিয়ালিটি যেটা আমরা শুনলাম যে এই ধরনের পেশেন্ট আসে বা এই ধরনের সাফারিংস গুলো হয়, কিন্তু
এটা তো নিশ্চয়ই এমন হয়েছে যে পেশেন্টের সাথে তার ফ্যামিলি, মূলত তার শ্বশুর বাড়ি, হুম, এই সাইডগুলো নিশ্চয়ই আপনার ডিল করা হয়েছে। মানে হুম, আপনার কি মনে হয়েছে যে ফ্যামিলি কতটা সচেতন একটা মেয়ের হেলথ নিয়ে, একটা মেয়ের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কতটা সচেতন? আরেকটু যদি ম্যাডাম অ্যাড করে দিই, যে আমরা আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে বরাবরই দেখি যে একটা বাসায় হয়তো একটা ছেলে একটা মেয়ে আছে, ভাই বোন, ভাইটাকে হয়তো খাবারের দিক থেকে বেশি যত্ন নেওয়া হচ্ছে, পুষ্টির দিক দিয়ে, আবার হ্যাঁ। মেয়েটাকে একটু কম যত্ন নেওয়া হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কিন্তু অনেক ফ্যামিলির আইডিয়াই নাই যে এই মেয়েটার আলাদা বিশেষ একটা যত্ন লাগবে খাবারের ক্ষেত্রে, কারণ সে নেক্সটে মা হবে, তার হুম, শরীরের আলাদা একটা স্ট্রেংথ লাগবে, অনেক হুম, জিনিস রিজার্ভ লাগবে। তো এই ফ্যামিলিগুলো যখন আপনি দেখেন, হুম। সমাজটাকে যখন দেখেন, সমাজ কতটুকু সচেতন এই মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে? সেটাই, একটা তো আমাদের সমাজে শিক্ষার একটা বড় অভাব। তারপরেও এখন আমি বলবো মেয়েরা অনেকখানি এগিয়ে আসছে। মেয়েদের লেখাপড়াটা সবার আগে জরুরি, কেন লেখাপড়া তো বেসিক, যে যেটার মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারবে বিভিন্ন বই পুস্তক থেকে, অথবা এই যে আজকাল মিডিয়াতে যে আলোচনাগুলো হচ্ছে, এই যে আপনাদের এই প্রোগ্রামই মনে করেন, যখন আরো 10টা মেয়ে দেখবে, তখন তার কিন্তু অনেক কিছু, অনেক অজানা জিনিসও তার কিন্তু কিছু হলেও জানা হবে, ঠিক না? তো আমাদের সবার লেভেল থেকে যদি আমরা কিছু কিছু এই জিনিসগুলা নিয়ে ডিসকাশন বলেন, লেখালেখি বলেন, পত্রিকাতে অথবা ইন্টারনেটে, এখন যেহেতু নেট বেস সবকিছুই, নেটে যদি এগুলা নিয়ে লেখালেখি হয়, তাহলে পরে কিন্তু সেটার মূলে তো শিক্ষা। কাজে বেসিক হচ্ছে এডুকেশন, তারপরে হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, অ্যাওয়ারনেসের জন্য আমাদের মিডিয়াগুলো অনেকখানি হেল্প করতে পারে। এবং তাছাড়া আমার মনে হয় যে স্কুল হচ্ছে একদম একটা প্রাইমারি সাইট, যেখানে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা অনেক দরকার। এই এই আমার মেয়েদের রিপ্রোডাক্টিভ রাইটস গুলা কোনগুলা, তার কি করা উচিত, হ্যাঁ, তারপরে তার নিজের সেফটি বিষয়ে কি কি প্রিকশন নেওয়া উচিত, হ্যাঁ, এটা কিন্তু ডেভেলপ কান্ট্রিজে এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হয় স্কুল থেকেই। কাজে আমাদের কিন্তু এখনো ঘাটতি আছে, আমি মনে করি যে এই বিষয়গুলাতে স্কুল কলেজে এগুলা নিয়ে কোনো আলোচনা, আমরা মনে করি এটা একটা লজ্জার জিনিস, এটা নিয়ে আলোচনা করা যাবে না, এটা লুকিয়ে রাখি। হ্যাঁ, যার জন্য অনেকে কিন্তু সাহায্য নিতে চায় না। কোনো একটা সমস্যা হয়ে গেলে তারা কিন্তু এটা এগিয়ে এসে বলার যে বিষয়, তবে এখন অনেক পরিবর্তন আসছে আমাদের সমাজে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী যে ভবিষ্যৎ জেনারেশন আরো বেশি এগুলা নিয়ে আমাদের আরো বেশি এগিয়ে আসবে আর কি, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয়। কারণ এই যে আজকের যে মেয়ে, সেই তো আগামীতে মা হবে, তারপরে সে শাশুড়ি হবে। কাজে সবার মধ্যেই পরিবর্তন আসতে হলে ধীরে ধীরে কিন্তু ছোট থেকে ঢুকাতে হবে হুম, জিনিসগুলা। হ্যাঁ, তো সবার ভেতরেই নলেজটা থাকতে হবে। হ্যাঁ, এবং ওই যে যেটা বললে যে নিউট্রিশন থেকে যদি চিন্তা করি, যে আসলেই কিন্তু অনেক এখনো ডিসক্রিমিনেশন আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন। এবং হুম, এই জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য মেয়েদেরকে দেখা যায় যে ভালো, আচ্ছা মেয়েটা তাকে হয়তো বেশি দূর লেখাপড়া করতে আমরা দেখি যে তাকে আগে বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ তার লেখাপড়া এত দরকার নাই, কারণ সে তো সংসারের ঘানি টানবে না, তাকে বিয়ে দিয়ে শেষ করে দিলাম কাজটা। কিন্তু তা না, এখন তো মেয়েরা অনেক উচ্চ শিক্ষায় যাচ্ছে। একটা মেয়ে কিন্তু একটা ছেলের সমান সবকিছু করতে পারে, তার সেই ক্যাপাবিলিটি আছে, সেই বুদ্ধি আছে তার। কাজেই মেয়েদেরকে আমরা এভাবে ঠেলে দিতে পারবো না, কেন এখন মেয়েরা একদম ইকুয়ালি সবকিছুতেই তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে চাইলে। হ্যাঁ, তো এবং তাদেরকে সাহস দিতে হবে এই জন্য আমাদের সেই সেই পিছনে থেকে। এবং আমরা মনে করি যে ধর্ম বোধহয় আমাদেরকে নিষেধ, আমার জানা মতে ধর্ম কখনোই নিষেধ করে না, আপনি পর্দার মধ্যে থেকে আপনি অনেক ধরনের কাজই আপনি আপনার স্থান থেকে করতে পারেন, আপনার লেভেল থেকে, ঠিক না? সেবা থেকে শুরু করে সবকিছুই, প্রতিটা হুম, জিনিসই হুম, একটা সেবার অংশ, ঠিক না? আপনি যে একটা টিচার স্কুলের, সেও তো একটা সেবা করছে, সোসাইটির একটা বিরাট পরিবর্তন আনতে পারছে, ঠিক না? তো এই জন্য ছোটবেলা থেকে যদি বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো আমরা ঢুকিয়ে দিতে পারি, কারণ অনেকে দেখা গেছে একটা মেয়ে বাচ্চা হলে একটা মা দেখা যায় অনেকাংশেই তেমন একটা খুশি হতে পারে না। আমাদের সমাজে এখনো এই ডিসক্রিমিনেশন আছে। মা কিন্তু নিজে না, এটা সে তখন তার মধ্যে একটা চাপ অনুভূত হয় যে আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির লোকজন বা আমার হাজবেন্ড খুশি হচ্ছে না, কারণ তার বংশ রক্ষা হচ্ছে না মেয়ে দিয়ে। কিন্তু আসলে আমাদের ইসলাম কিন্তু সেটা বলে না। না, ইসলাম কিন্তু কখনোই সেটা হুম, বলে না হুম, যে একটা মেয়ে বাচ্চা, কিন্তু ও সবসময় বরং আল্লাহ তো মানুষকে এবং আমাদের নবীজি সবসময় মেয়ে বাচ্চার জন্য অনেক বেশি অনেক কিছু বলে গেছেন, যে তাদের জন্য রহমত অনেক বেশি, সেই প্যারেন্টসদের অনেক বেশি আল্লাহর তরফ থেকে আসবে, কিন্তু একটা মেয়েকে সুন্দর মতো মানুষ করতে পারলে, ঠিক না, এবং তাকে উম সুসন্তান হিসেবে বড় করতে পারলে। হুম, কিন্তু হুম, আমাদের দেখা গেছে এখনো সামাজিক চাপটা এত বেশি, যে যখন মেয়ে হচ্ছে তখন মারা অত অত বেশি খুশি হতে পারছে না।
এটা আমাদেরকে এখনো অনেক পীড়া দিচ্ছে কিন্তু এই জিনিসগুলা হুম। কেন। আমি সবসময় আমার উদাহরণ দিই, দেখেন তো আমি তো একটা ছেলের সমানই কাজ করছি, আপনি কেন মন খারাপ করছেন? ঠিক না? মেয়ে বলে যে আপনাকে অবহেলা করবেন তা না, মেয়েকে একদম সেই সম্মানের সাথে বড় করতে হবে। একটা হুম। মেয়েকে যখন আমি বলি যে একটা কারো যদি একটা সন্তান থাকে সেটা একটা মেয়ে হওয়াই উচিত। কারণ মেয়ে আমরা বুঝি না অল্প বয়সে, কিন্তু বেশি বয়সে যাওয়ার পরে কিন্তু মেয়ের যে ভালোবাসা, মেয়ের যে একটা আকুতি বাবা মার জন্য, সেটা কিন্তু ছেলেদের দিয়ে হয় না আসলে, সত্যি কথা যেটা। আমার এই এতদিনের এক্সপিরিয়েন্স আমি সেটা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমিও একমাত্র সন্তান, মানে আমার ভাই হ্যাঁ, বোন নাই তো। হ্যাঁ, তো তো সেটাই। আমার বাবা মার, একমাত্র সন্তান হলে সেটা মেয়ে সন্তান, মেয়ে সন্তানই হ্যাঁ, বেশি প্রেফারেবল। হ্যাঁ, আমার বাবাও একই কথা বলেন আর কি। হ্যাঁ, সৌভাগ্যবান যে যার মেয়ে আছে সে হচ্ছে বড় সৌভাগ্যবান। ম্যাডাম, আমরা যেহেতু ওই মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলছিলাম, আমি আমার একটু এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমরা তো নাইনটিজের, মানে আমার জেনারেশনটা অন্তত নাইনটিজের। তো আমার মনে আছে যে পিরিয়ড পিরিয়ডের পিরিয়ড কেন্দ্রিক যে কথাগুলো, মানে যে সময়টা পিরিয়ড হলো বা ওই সময়ের কাছাকাছি, মানে যতটা না কাজের কথা শুনছি তার চেয়ে বেশি অকাজের কথা শুনেছি। কেন কথাটা বললাম? পিরিয়ড নিয়ে যত মিথ, মানে হুম, আমাদের এলাকা মুরব্বি বা আশেপাশের নেইবার্স, পিরিয়ড নিয়ে যত প্রকারের মিথ, ওটা দিয়ে মনে হয় একটা গল্প লেখা যাবে পুরা। হুম, কিন্তু হুম, হুম, পিরিয়ডে আসলে আমার কি প্রপার কেয়ারটা প্রয়োজন, আমার ওই সময় কি সুষম খাবারটা প্রয়োজন, কোন আমার হাইজিন মেনটেন করার জন্য আমার কি কি করা প্রয়োজন, তো এই জিনিসগুলো আমি দেখেছি আলোচনা কম হয়। মানে হুম। আত্মীয় স্বজন, কমিউনিটি, পাড়া প্রতিবেশী, এই জিনিসগুলোর চর্চা কম। রাদার ওই যে মিথস, হ্যাঁ, যে পিরিয়ড হলে তুমি রাতে বেরোতে এটা পারবা করতে না, পারবে না। এই হুম, জিনিসগুলো, হ্যাঁ। তা আমার কাছে মনে হয়েছে যে মানে সচেতনতার দিক থেকে আম, আমার মা একটা বড় হেল্প ছিলেন, যে মা যেভাবে জিনিসগুলো বুঝিয়েছেন। তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জেনারেশনে এই বিষয়টা যেন খুব চেপে কথা বলতে হবে, এক ফিসফিসে কথা বলতে হবে, কাউকে জানানো যাবে না, এরকম একটা বিষয় আর কি। তা আমার মনে হয় যে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথের কথা যদি আমরা বলি, একদম বেস শুরুটাই তো তার পিউবার্টি থেকে, হুম, পিরিয়ডটা থেকে। তো হুম, সেইটা যদি এত মিতে ভরপুর থাকে, তাহলে আসলেই মেয়েটার গ্রুমিংটা কেমন হয়, ওই সব মিলিয়ে আমার মনে হলো। এবং ইসলামিক পার্সপেক্টিভে এই যে এই জিনিসগুলো যে আলোচনা করা প্রয়োজন। আমরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস পাই যেখানে লেখা আছে, উনি বয়ান করেছেন এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেই বয়ান করেছেন যে পিরিয়ডের কাপড়টা কিভাবে ওনারা পরিষ্কার করতেন। এটা হাদিসে এসছে এবং আয়েশা হুম, রাদিয়াল্লাহু তাআলার বয়ানে এসছে যে আমরা হুম, এভাবে পিরিয়ডের কাপড়টা পরিষ্কার করতাম, বা আমরা এতদিন পার হওয়ার পরে বুঝতাম যে আজকে আমাদের পবিত্র হয়ে নামাজ পড়তে হবে বা বাকি ইবাদতগুলি আমরা হুম, করতে পারবো। হুম, তো এটা কিন্তু একটা রেগুলার লাইফের আলোচনার বিষয় ছিল। আমরা সেই 1400 বছর আগে যদি চিন্তা করি, হুম, এটা না হলে হাদিসে আসলো কিভাবে? নিশ্চয়ই এটা চেপে রাখার মতো বিষয় ছিল না। এবং হুম, হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়ানে যে কথাগুলো এসছে পিরিয়ড রিলেটেড, ইভেন ইন্টিমেসি রিলেটেড, হুম, ইন্টিমেসির পরে যে গোসল বা এই হুম, জিনিসগুলো, সেখানে কিন্তু কোনো চেপে রাখা বিষয় নাই। তা আমরা হুম, তাহলে কি হয়ে জানলাম? ওনাদের বয়ান থেকেই তো জেনেছি। হুম, হুম। তো এইটাই আর কি, যে এই পারসেপশন গুলোর আসলে আমার মনে হয় যে আমরা হয়তো যত কথা বলবো এই জিনিসগুলো আমাদের কাছে আর কি আরো না, এটা ক্লিয়ার একটা হবে। যেমন পিরিয়ডসে আমাদের ধারণা ছিল যে কোরআন শরীফ পড়া যাবে না, কোরআনটা ধরা যাবে না, হ্যাঁ, এগুলা। কিন্তু আমার ভালো লেগেছে যে কিছু কোরআনে এখন উপরে সামনেই লেখা থাকে যে আপনি এটা পড়তে পারবেন, হয়তো অক্ষরগুলো আপনি হাত দিয়ে ধরলেন না, কিন্তু আপনি হুম। এতটা অপবিত্র না যে ওটা পড়া যাবে না। হ্যাঁ, তারপরে আপনি যদি অনেক সময় আছে যে আমাদের কাছে আসে না পেশেন্টরা যে 10 দিন পার হয়ে যাচ্ছে তারপর তার সাইকেলে কিছু কিছু এটা তো আসলে সাইকেল না, তখন এটা কিন্তু হুম। তার একটু প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন, সেই জন্য তখন বলা হয় যে নামাজ রোজা সবই করা সম্ভব, খালি তাওয়াফটা করতে পারবে না সে ওই অবস্থায়, সেই কারণে তো এই 10 দিন জিনিসগুলা পার যে হয়ে গেল। একদমই, হ্যাঁ, হুম। মানে যে না পাক এখানে বসা যাবে না, এ করা যাবে না, তো বা হুম। কারো কাছে কথাগুলো বলা যাবে না, লুকায় রাখতে হবে। তো এই জিনিসগুলা আসলে এরকম এই বিষয়গুলা থেকে আসলে বেরিয়ে আসতে হবে আমাদের, এটাই তো আর কি, এটাই জানার বিষয় যে না এগুলা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। অনেক হুম। অনেক কিছুই আছে, আমাদের মারা আরো আগের মারা কিন্তু অনেক কিছু আছে যারা শারীরিক সমস্যা যেগুলো একদম লুকিয়ে রাখে, মনে করে যে এটা তো বলার কোনো বিষয় না। যেমন এই যে হাঁচি কাশি, ইনকন্টিনেন্স, পেশাব বের হয়ে যায় হাঁচি কাশি দিলে বয়সকালে হুম। মহিলাদের, নামাজ পড়তে সমস্যা, তারা কোথাও যেতেও চায় না এই কারণে, একটা এম্বারাসিং কন্ডিশন, কিন্তু এটা স্বাভাবিক একটা বিষয়, এটা হবে এই বয়সকালে, এরকম হবে এটা, এই জিনিসগুলা। তো সেগুলা মনে করে যে অনেকেই আমরা পেয়েছি যে মা ছেলেমেয়েরা জানেই না যে মার এত বড় একটা সমস্যা আছে, কোনো একভাবে হয়তো জানতে পেরেছে যে তখন হুম। 80 বছর বয়সে অপারেশন করতে নিয়ে আসছে আমাদের কাছে।
হম, বা জরায়ু বের হয়ে গেছে পুরা, প্রোল্যাপস। তো এরকম এই প্রোল্যাপস নিয়ে হয়তো উনি 40 বছর জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু এটা যে চিকিৎসা করতে হবে বা এটা মানে ভাবছে যে এটা তো স্বাভাবিক বিষয়, এটা এটা আমার হবেই বয়সের সাথে সাথে, এটা নিয়ে আমাকে থাকতে হবে, কিন্তু না, আসলে তা না। বলে না যে কোয়ালিটি অফ লাইফ, আমরা চাই যে মানুষ ভালো বেঁচে থাকবে যতদিন, কোয়ালিটি উইথ কোয়ালিটি অফ লাইফ, ঠিক না? যে তাকে জীবনের সবকিছু পরিপূর্ণ সুন্দর থাকবে, জীবনের সবকিছু। এবং রুগীগুলো এত ভালো ফিল করে তখন যখন অপারেশন করে বাসায় যায়, তার এত বড় একটা টোপ, এত বড় একটা বোঝা নিচে ঝুলে রয়েছে দুইটা থাইয়ের মাঝখানে, ঠিক না? প্রোলাপস, ইউটেরাসটা বের হয়ে আসছে থাকে সব সময়। তো তাহলে ওটা যখন আমরা রিপেয়ার করে দিই, সবকিছু ঠিকঠাক করে দিই, এত আরাম পায় ওনারা, চিন্তার বাইরে। হোক তার বয়স 70, হোক 80 বছর, আমি তো জানি না উনি আরো কত বছর বেঁচে থাকবেন, কিন্তু যেই কয় বছরই বেঁচে থাকবেন, ইবাদত বন্দিকে থেকে শুরু করে তার জীবনটা অনেক সুন্দর হবে, আরাম হবে, আরামের। এটাই হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। যে আমি বয়স হয়ে গেছে জন্য আমাকে এগুলো সবকিছু মেনে নিতে হবে, ইটস নট লাইক দ্যাট। ম্যাডাম, এই প্রসঙ্গ থেকে মানে একটু আরেকটু রিলেট করে যদি বলি যে সেক্সুয়াল ডিজিজ, হ্যাঁ মানে এই কিছুক্ষণ আগে ম্যাডাম যে কথাটা বললেন যে মেয়েদের এই যে চেপে রাখার একটা স্বভাব, হ্যাঁ, সেটা হুম, লজ্জায় হোক বা পাত্তা দেওয়া না হোক, অনেক ক্ষেত্রে দেখেছি যে মহিলারা নিজের ডিজিজকে আসলে পাত্তাই দেন না, আর এমনি এমনি হুম, ঠিক হয়ে যাবে, সেরে যাবে। এবং ওই যে বললাম যে যে মিথ গুলো হয়তো ছোটবেলা থেকে শুনে আসে ওগুলাকেই অ্যাপ্লাই করতে থাকে, এরকমও আমি হুম, দেখেছি। তো সেক্সুয়াল ডিজিজের ব্যাপারে আমাদের সমাজে নারীরা কতটুকু সচেতন? না, এখনো কিন্তু অনেক সচেতনতার অভাব আছে, আমি বলবো। যেমন এই যে এগুলা, এই ইনফেকশন গুলা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন তো এখন অনেক হয়, অনেক কমন। এবং দেখা গেছে যে হাজবেন্ডের অনেক পলিগ্যামি, অনেক মহিলাদের কাছে তারা যাচ্ছে, এরকম নানা ধরনের সামাজিক বিকৃতি যেহেতু যেগুলো হয়েছে সেসবের কারণে। কিন্তু অনেকে আছে যে তারপরেও একই ছাদের নিচে মাথা গুঁজে আছে। কি কারণে? যে সন্তান, তাকে লালন পালন করতে হবে কিভাবে, বা অর্থনৈতিক স্বাধীনতা নাই তার, সে চলে যাবে, বাচ্চাগুলাকে নিয়ে কোথায় যাবে, সেই কারণে সহ্য করে এগুলো সবকিছু জেনে বুঝেও এগুলো সহ্য করে যাচ্ছে। আর আরেকটা গ্রুপ আছে যে তারা এটা বুঝতেই পারে না জিনিসগুলা, এই ছল চাতুরি গুলা তারা ধরতে পারে না। হ্যাঁ, তো সেটাই আর কি, যখন সে কিন্তু এফেক্টেড হচ্ছে, পার্টনার হিসেবে পার্টনারের কাছ থেকে ইনফেক্টেড হচ্ছে সে, এবং তার নানা ধরনের ইনফেকশন। এবং এটার কারণে শুধু যে একটু ইনফেকশন তা না, তার ভিতরে যৌনাঙ্গে অনেক ধরনের সমস্যা এমন আছে যে ইনফার্টিলিটিও হয়ে যেতে পারে, টিউব ব্লক হয়ে যাচ্ছে, একটা বাচ্চা হয়ে আর বাচ্চা হচ্ছে না, কারণ তার টিউব ব্লক হয়ে গেছে ইনফেকশন থেকে। কিন্তু ইনফেকশনটা কিন্তু এসেছে হাজবেন্ডের কাছ থেকে। হ্যাঁ, তো অনেকে বলে যে আমার হাজবেন্ডের তো কোনো সমস্যা নাই, হ্যাঁ তাহলে আমি, আমার কেন, ওষুধ কেন না কেউ খেতে, বা হাজবেন্ডরা অনেক সময় মেনে নিতে চায় না ওষুধ খাবার মেনে কথাটা। নিতে চায় না, হ্যাঁ। হ্যাঁ, কারণ মনে করে আমার তো কোনো সমস্যা নাই। সাধারণত দেখা গেছে হাজবেন্ডদের মধ্যে কোনো সিমটম তৈরি হয় না, যত সিমটম আসে মহিলাদের মধ্যে। সেই জন্য মহিলারা মনে করে যে আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নাই, তাকে ওষুধ খাওয়ার কথা বলবো, সে তো খাবে না, খায়ও না, খেতেও চায় না অনেক ক্ষেত্রে। তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওনাদেরকে এনকারেজ করি যে পার্টনার সহ আসার জন্য, হাজবেন্ড সহ আসলে আমরা তাহলে কাউন্সিলিং করতে পারি যে না, আপনাকেও খেতে হবে ভবিষ্যতে, যাতে ইনফেকশন না হয়, বারে বারে রিপিটেড ইনফেকশন হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি বারবার, কিন্তু আসলে মেইন প্রবলেম ইজ উইথ দ্য হাজবেন্ড। এবং তারপরে অনেক ক্ষেত্রে আছে যে হাজবেন্ডরা এরকম বিভিন্ন ধরনের সেক্সুয়াল পার্টনার আছে তাদের আলাদা, ওয়াইফের বাইরেও, সেই এসব এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এসব তো আজকাল সমাজে একটা বিরাট বড় সমস্যা আমাদের দাঁড়িয়ে গেছে। তো সেই জিনিসগুলোর জন্য, এবং এইগুলা তো আসলে মোরালিটি, ধর্মভীরুতা, এগুলো আনতে হবে, না হলে ছোটবেলা থেকে এই জিনিসগুলা নিয়ে আলোচনা যদি না হয়, যে সে নিজেও তো একদিন এটার জন্য একটা বড় অসুখে পড়ে যেতে পারে, এইডস এর মতো একটা খারাপ রোগে তাই সে আক্রান্ত হতে পারে হাজবেন্ড, ঠিক না? সেই জিনিসগুলা বোঝার ক্ষমতা তাদেরকে তৈরি করতে হবে। এই বিষয়টা আমার কাছে মনে হলো কিছুটা যে আগে, বেশ আগে একটা সময় ছিল যে বাচ্চা না হইলেই ভাবা হয়তো প্রবলেমটা মহিলার, এটা যে হুম, পুরুষের প্রবলেমও হতে পারে, ওই সময়টায় মানুষ এটা মানে এটা চিন্তাই করতে পারতো না। এখন না হয় সময়ের সাথে সাথে এই জিনিসটা হচ্ছে। তো সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ম্যাডাম একটা কথা যেটা বললেন যে পুরুষদের মধ্যে সিমটমটা কম আসে, হুম, মেয়েদের মধ্যে সিমটমটা বেশি আসে। তো যার কারণে ধরেই নেওয়া হয় যে হ্যাঁ, সব সমস্যা মহিলাটার। আসলে হুম, পুরুষদের মাধ্যমে আমি আমার স্বল্প নলেজেও যতদূর জানি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো ট্রান্সমিশনটা হয় মূলত পুরুষ দ্বারা, আমি যতদূর জানি। হুম, তো সেই ক্ষেত্রে যে পুরুষদের যে আলাদা একটা সচেতনতা থাকা, যে হুম, আমি তো নিজে এফেক্টেড হচ্ছি, আমার চাইতো সাফার করাচ্ছি আমার পার্টনারটাকে ওয়াইফ, আমি,
হুম ওয়াইফকে। সো হুম এই এই জিনিসগুলো কিন্তু খুব একটা আলোচনায় আসে না আমাদের সমাজে এখনো, যে ওই যে কোনো একটা সেক্সুয়াল ডিজিজ হলো, একটা প্রাইমারি লেভেলের ডিজিজ হলো, আমরা ধরে নিয়ে আছে মহিলাটারই সমস্যা, সে তার হয়তো হাইজিন ইস্যুস ছিল, এ ছিল, এই কারণে হয়তো হয় নাই আর কি। না, অনেক ক্ষেত্রে তো হাজবেন্ডরা আসতেই চায় না, ডাক্তারের কাছে আসতেই চায় না তারা। আমরা কল করি যে আপনার পার্টনারকে নিয়ে আসতে হবে, দুজনকে ওষুধ খেতে হবে। হ্যাঁ, আমরা ডেকে নিয়ে আসি, এটা আমাদেরও দায়িত্ব যে আমরা ডেকে নিয়ে আসতে হবে তাকে। কিন্তু অনেক ক্ষেত্রে তো সবাই তো আর একরকম না। সে হুম ওয়াইফের কথা আসবে, আমাদের সেই মন মানসিকতা এখনো অনেকখানি পিছিয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা গ্রুপ আছে যারা খুবই ভালো, সবকিছু তারা মেনে নিচ্ছে, তারা করছে, তারা চিকিৎসাও নিচ্ছে। কিন্তু আরেকটা গ্রুপ থাকে যারা কোনো কিছুই করবে না। হ্যাঁ, ধরেই হুম নেয় যে ছেলে হয়ে জন্মানো মানে সে সব দিক দিয়ে পারফেক্ট, তার কোনো সমস্যা থাকতে পারে না। বিশেষ করে ইনফার্টিলিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে বলা হয় যে 40% রেসপন্সিবিলিটি গোজ টু দ্য মেল পার্টনার আর 40% টু দ্য ফিমেল পার্টনার। ঠিক আছে, মানে 40 ভাগ সমস্যা সরি মহিলাদের থেকে হতে পারে, 40 ভাগ সমস্যা কিন্তু পুরুষেরও থাকতে পারে। তার মানে দেখেন পাল্লাটা কিন্তু সমান। তারপরেও অনেক পুরুষ আসতেই চায় না, পরীক্ষা করতেই চায় না, কারণ ওনারা ধরেই নেয় যে আমার তো সবকিছু পারফেক্ট। হ্যাঁ, আমি তো, আমার কোনো সমস্যা নাই, এটা বলেই দিবে, শুরুতেই বলবে না আমার কোনো সমস্যা। ইভেন মেয়েরাও এমন ভাবে মোটিভেটেড, তারাও বলবে যে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, আমার পরীক্ষা করান। তখন আমাদের অনেকখানি বুঝায় বলতে হয় যে না, আপনারও করতে হবে, হাজবেন্ডেরও পরীক্ষা করতে হবে, এবং আপনার তো করবোই আমরা, কিন্তু হাজবেন্ডকেও করতে হবে, বিকজ এত পার্সেন্ট, এটা হয়তো বা তাদের ইগনোরেন্স, এটার জন্যই তারা এই কথাগুলা বলে, মেবি ইট ইজ লাইক দ্যাট। বা তাদেরকে বোঝানোই হয় পরিবার থেকে যে বলে সমস্ত সমস্যাগুলো আসলে মেয়েদের জন্যই, যেহেতু মেয়েটা বাচ্চাটাকে ক্যারি করে, তো ধারণা করা হয় যে মেয়েটাই হয়তো বা সবকিছুর জন্য রেসপন্সিবল। কিন্তু 40% মেল আর সাফারিং ফ্রম ইনফার্টিলিটি প্রবলেমস। ঠিক না, 40 ভাগ কিন্তু সমস্যা পুরুষের মধ্যে আছে। তো যখন মানে ডিটেক্ট এই হয়। ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা মনে হয় যে মানে একটা সমস্যাকে বা একটা ডিজিজকে ডিজিজ হিসাবে কনসিডার না করে এইটা কাইন্ড অফ হচ্ছে একটা জেন্ডার সেন্ট্রিক ইগো হয়ে যায় বোধহয়, না যে হুম হুম আহ, বাচ্চা হতে সমস্যা, এখন যদি আমি বলি যে পুরুষটার সমস্যা, তাইলে বোধহয় আমি তার পৌরুষত্ব নিয়ে কথা বলছি, বিষয়টা এরকম আর কি। হুম। হ্যাঁ, এই তো জিনিসগুলো যেহেতু আমাদের তো মেল ডমিনেন্ট সোসাইটি, মেল ডমিনেন্ট সোসাইটির জন্য আপনার এটা মেনে নিতে পারে না। এবং পরিবারও তার অনেক ক্ষেত্রে আছে যে পরিবারও অ্যালাউ করবে না, মানে আমার ছেলেকে যে পরীক্ষাটা করাবে, এটা কেমন কথা। হ্যাঁ, মানে তাদের একটা প্রেস্টিজে একটা সমস্যা। এটাও দেখেছি আমরা। আমরা তো আসলে অনেক অনেক মানুষের সাথে আমাদের এক্সচেঞ্জ অফ ভিউজ হয়। সেই জন্য আমরা দেখি যে পরিবার থেকে অনেক সময় বাধা আসে যে না, আমার ছেলের তো কোনো সমস্যা থাকতে পারে না, আগে ওকে করান পরীক্ষা। আমরা বলি যে না, ওকে করাবোই না, দুজনকে একসাথে করতে হবে। হ্যাঁ, করাবো না, একসাথে করতে হবে। অনেক কাউন্সিলিং এর পরে দেখা গেছে তারা হয়তো করতে রাজি হলো। তো বা এসব আর কি। তা আরেকটা হচ্ছে যে যখন একটা ছেলে দেখা যায় অ্যাজোস্পার্মিক, মানে তার স্পার্মই নাই, তাকে সে একেবারেই বন্ধাত্ম যে তার বাচ্চা হবেই না, তখন কিন্তু মেয়েটা মেনে নিয়ে তার সংসার ঠিকই করে যাচ্ছে। কিন্তু একটা ছেলে মেয়ের যদি কোনো সমস্যা ধরা পড়ে, অনেক ক্ষেত্রে এখনো এটা আমাদের দুঃখ দেয়, অনেক ক্ষেত্রে পরিবার থেকে এমন চাপ সৃষ্টি হয় বা ছেলেটা এমন বাধ্য হয় বা ছেলেটা নিজেই আরেকটা বিয়ে করার জন্য তখন প্রস্তুত হয়, যে বলে ছেলে। কিন্তু মেয়েরা কিন্তু আর কখনো ফেলে চলে যায় না, যে বলে আমি আরেকটা সংসার করব, তারও তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক না, তারও তো রাইটস আছে, যে সে একটা বাচ্চা চাইতেই পারে। সেটাই মানে এই বিষয়গুলো ইনফ্যাক্ট আমার একটা ইয়ে মনে হচ্ছিল যে যদি এমনও বা হয় যে হাজবেন্ড ওয়াইফ হয়তো দুইজনই চিকিৎসা নিচ্ছে, কিন্তু সমাজে যখন বলা হবে যে প্রবলেমটা কার, তখন কিন্তু পুরুষেরটা চেপে যাওয়া হয়। হুম বলা হয় যে চিকিৎসা চলছে, হুম মেয়েটার হুম চিকিৎসা চলছে, কিন্তু পুরুষেরও হয়তো চিকিৎসা চলছে। হুম মানে হুম। জিনিসটা হচ্ছে যে বিষয়টা নর্মালাইজ হয় নাই এখন, না। যে প্রবলেমটা দুজনেরই হতে পারে। প্রবলেমটা প্রবলেম, কিন্তু প্রবলেম প্রবলেম হয়েছে বলে যেটা পুরুষের দোষ হুম। বা মেয়ের দোষ, না, এখানে দোষের তো কিন্তু কিছু না, কাউকে এটা তো, দোষারোপ করছে না। হ্যাঁ, এটা হ্যাঁ। তার একটা রোগ বা আল্লাহর তরফ থেকে এরকম, তাকে আল্লাহ হুম চায় না এই জন্য হবে না, বা যেটাই হোক, কিন্তু এটাকে সবসময় ব্লেমটা যায় মেয়েদের উপরে। হুম। হ্যাঁ, এটা তো আনএক্সেপ্টেবল। ম্যাডাম আমরা আহ, এখন যদি আরেকটু ভিন্ন ইস্যু না, আরেকটু যদি আমরা একটু অন্য আর একটা টপিকে যাই, সেটা হচ্ছে যে ফিস্টুলার বিষয়টা। আমি ইতিমধ্যে যেটা জেনেছি, ইনফ্যাক্ট আমি ম্যাডামের সাথে যেদিন আলাদা কথা বলতে গিয়েছিলাম, তখন ফিস্টুলার বিষয়টা, ফিস্টুলা নিয়ে ম্যাডাম অলরেডি কাজ করছেন, একটা বড় পরিসরে কাজ করছেন। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে
আমি একটা শিক্ষিত সমাজে থেকেও নারী হিসাবেও ফিস্টুলার ব্যাপারে আমি নিজেই অনেক কম জানি। তো তখন আমার কাছে মনে হলো যে তাহলে মফস্বলের দিকের মেয়েদের তাহলে কি অবস্থা, আরো প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের তাহলে কি অবস্থা, যারা হয়তো একটু স্বল্প শিক্ষিত, ওখানে এত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এত কিছু নাই। ফিস্টুলা বিষয়টা নিয়ে মানে ইটস সামথিং নিউ আমাদের সোসাইটিতে। তো এই ফিস্টুলা ইস্যুটা নিয়ে যদি একটু বলেন ম্যাডাম, যে মেয়েদের সাফারিং এর লেভেলটা কতখানি এটা নিয়ে। এই আসলে সেটাই বলছিলাম শুরুতেই, যে ফিস্টুলা তো একটা ব্যাপক প্রতিবন্ধকতা এখনো আমাদের সোসাইটিতে। এটা আসলে একটা ম্যাটারনাল মরবিডিটি বলা যায়, মানে একটা প্রসবজনিত ইনজুরি। হ্যাঁ, প্রসবজনিত ইনজুরি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। সেটা একটু সংক্ষেপে বলি যে ফিস্টুলাটা কি। আমরা ফিস্টুলা বলতে মনে করি সার্জারিতে যেমন বলে না অর্শ রোগ বা এগুলা, এটা আসলে তা না। এটা হচ্ছে যে মেয়েদের ডেলিভারির সময় যেগুলা ডিলেইড ডেলিভারি, মানে অবস্ট্রাক্টেড লেবার, বাচ্চা মাথা আটকে গেছে, অনেক প্রলং টাইম ধরে সে লেবার পেইনে আছে, 18 ঘন্টা 19 ঘন্টা, বাসায় চেষ্টা চলছেই, হ্যাঁ, সে হাসপাতালে আনা হচ্ছে না অথবা ডিলে করছে আনতে। তারপরে যখন আসে তখন দেখা গেছে বাচ্চার মাথা আটকানো একদম, মানে অনেকক্ষণ পর্যন্ত, যখন আমাদের জরায়ুটার সামনে থাকে মূত্রথলি, ব্লাডার, আর বাচ্চার মাথা যখন দীর্ঘ সময় আপনার চেপে থাকে হাত সামনে একটা বোনস আছে আমাদের, পিউবিক বোন বলে, পিছনে রেকটাম। তো এই দুইটার মাঝখানে যখন ব্লাডারটা, বাচ্চার মাথা আর সামনে যে পিউবিক বোনটা আমাদের, এই যে সামনে নিচে একদম যে হাড্ডিটা থাকে, এই দুই হাড়ের মাঝখানে যখন মাথা ব্লাডার মূত্রথলিটা দীর্ঘক্ষণ চাপের মধ্যে থাকে, তখন দেখা গেছে যখন বাচ্চাটা হয়ে যাওয়ার পরে, মৃত বাচ্চা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তো হওয়ার পরে বাচ্চাটা তো মারাই গেল, আর ওই মূত্রথলির অংশটা পচন ধরে যায়, অনেকক্ষণ ধরে ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে ওই টিস্যুটা পচে যায়। তখন ডেলিভারির পরে 7 দিন 8 দিন পরে অথবা ইমিডিয়েটলি দেখা গেছে তার পেশাবের রাস্তার সাথে মাসিকের রাস্তা একটা যোগাযোগ হয়ে যায়, এটাই হচ্ছে ফিস্চুলা। এবং ওইখানে তাহলে মূত্রথলির সাথে যদি মাসিকের রাস্তা যোগাযোগ হয়ে যায় কি হবে? কন্টিনিউয়াস তার পেশাব ঝরতে থাকে, তার কোনো আর্জ নাই, সে কোনো বুঝতে পারে না যে আমার পেশাব করতে হবে, কেন তার তো একটা ফুটা হয়ে গেছে। একটা যদি কোনো একটা ব্যাগ আপনার বেলুন যদি একটা ফুটা করে দেন, উপর দিয়ে সমানে পানি ঢালতে থাকেন, কি হবে? কন্টিনিউয়াস পড়ে যেতে থাকবে না? সেরকম কন্টিনিউয়াস এই মাসিকের রাস্তা দিয়ে পড়ে যেতে থাকে পেশাবটা। এটাই হচ্ছে ফিস্টুলা। তো এই ফিস্টুলা তাহলে দেখেন, আমাদের এটা কিন্তু একটা প্রিভেন্টেবল রোগ। হ্যাঁ, ডেভেলপ কান্ট্রিজ ফিস্টুলা বলে কিছু নাই, কারণ ওদের অবস্টেটিক কেয়ার খুবই ভালো, এসেনশিয়াল অবস্টেটিক কেয়ার যেটা আমরা বলি। তো এই যে যেগুলা ডেলিভারি এরকম মনে করে যে না ডেলিভারি আমাদের সময় ডেলিভারি নর্মালি হয়েছে, সব ডেলিভারি তো নর্মালি হবে না, ভেজালি হবে না, কিছু তো সিজারিয়ান সেকশনে যেতেই হবে। হ্যাঁ, তো এই সিজারিয়ান সেকশন করলে কিন্তু এই জিনিসটা প্রিভেন্ট করা যায়, তাহলে এই অবস্ট্রাকল লেবারটা হলো না। এখন আমাদের এই জন্যই ইনস্টিটিউশনাল ডেলিভারি দরকার, যে আপনি বাসায় দায়ীদের, আনস্কিল পার্সন দিয়ে ডেলিভারি করানো যাবে না। এই জিনিসগুলোতে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। অ্যান্টিনেটাল চেক আপ, এই যে একটা মা চেক আপ করবে প্রতি মাসে মাসে বাচ্চা পেটে আসার পরে, হ্যাঁ, 4 বার অন্তত পক্ষে তাকে যেতে হবে ডাক্তারের কাছে অথবা স্বাস্থ্য সেবা কর্মীর কাছে যেতে হবে, এখন আমাদের থানা লেভেল গুলাতে আছে। তো সেই চেক আপটা তাকে করা উচিত মিনিমাম। কেন? যে তাকে, সে কি হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে কিনা সেগুলো ডিটেক্ট করা, তার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, তার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে কিনা অনেক বেশি, বা তার হাইটটা খুব কম, তার বাচ্চা ওই পথ দিয়ে আসবে না, সেগুলোকে ডিটেক্ট করা। বা ডেলিভারি যদি ব্যথা উঠে, তখন একটা সার্টেন সময় পর্যন্ত তার ট্রায়াল দিবে, তারপরে তাকে একটা ইনস্টিটিউশনে যেতে হবে, তার ডেলিভারিটাকে অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাচ্ছে কিনা, কেন অবস্ট্রাক্টেড লেবার হলে তো তার এই সমস্যা ডেভেলপ করবে, ফিস্চুলা। তো যেসব প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে হাসপাতাল থাকলেও অনেকে ওই যে বাড়ি থেকে আসতে পারে না, 3টা D, 3 Ds, এই হচ্ছে ডিলে ইন ট্রান্সপোর্ট, ডিলে ইন ডিসিশন মেকিং। ওই যে বলেছি আমি, রিপ্রোডাক্টিভ রাইট নাই জন্য মেয়েরা তো নিজেরা ডিসিশন নিতে পারে না যে হ্যাঁ আমাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি এখন যাব হাসপাতালে, এইটা একা একা সে ডিসিশন নেওয়ার ক্ষমতাই নাই তার। তাকে অন্যরা বলবে হ্যাঁ এখন তাকে নিয়ে যাও, তারপরে সে যাবে। তারপরে ওখানে যাওয়ার পরে ডিলে ইন ডিসিশন, ডিলে ইন ট্রান্সপোর্ট, তাদের ভালো দুর্গম পথ, দুর্গম রাস্তা, নদী নালা পার হয়ে আসতে হবে হয়তো হাসপাতালে, এরকম আসতে যে আরো আরো সময় ক্ষেপণ হয়ে গেল। তারপরে আসার পরে ট্রিটমেন্ট স্টার্ট করতে সময় লেগে গেল। তারপরে এইভাবে একটা মেয়ের ফিস্টুলা ডেভেলপ করে যায়। যেই না ফিস্টুলা ডেভেলপ করলো, তার তো কন্টিনিউয়াস পেশাব ঝরছে, তার গায়ের থেকে পেশাবের গন্ধ, তাকে আর কেউ রাখতে চায় না। শি ইজ আউটকাস্টেড ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি। তাকে কিন্তু তার পরিবার ত্যায্য করে, হাজবেন্ড ছেড়ে, বেশিরভাগ ক্ষেত্রে হাজবেন্ড ছেড়ে চলে যায়, এই স্ত্রীকে আর রাখে না। তারপর তার একটা মরা বাচ্চা হয়েছিল হয়তোবা, তাকে আর রাখে না, তাকে আবার রাখলেও তাকে হয়তো গোয়াল ঘরে তার জায়গা, গরুর পাশে থাকে সে,
কারণ তার গায়ে থেকে পেশাবের গন্ধ। সে শীতকালেও ঠান্ডা বিছানায় ঘুমাচ্ছে, ভিজা বিছানায়, বিছানা তো নাই এরকম, তাকে কেউ কাজেও রাখে না, কারণ তার গায়ের থেকে পেশাবের গন্ধ আসছে, তীব্র পেশাবের গন্ধ। দিস ইজ ফিস্টুলা। দিস আর দ্য স্টোরিজ অফ দ্য ফিস্টুলা পেশেন্টস। এইসব মেয়েরা দেখা গেছে খুবই অল্প বয়স, এবং তারা জানেও না যে এই রোগের চিকিৎসা আছে, কোথায় গেলে চিকিৎসা নিবে, এবং এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। তারা তো খুবই গরিব, খুবই মার্জিনালাইজ পুয়ার ওমেন অফ আওয়ার কান্ট্রি। তো তারা জানেও না কোথায় যাবে তারা। যা এই জন্য ওরা কিন্তু নিজেরা আসে না, আমরা বিভিন্ন ক্যাম্প করে করে বিভিন্ন গ্রামে গঞ্জে ওদেরকে নিয়ে আসি, বা সরকারের আগে ব্র্যাক ছিল, বিভিন্ন এরকম এনজিও বা এরা, এদের মাধ্যমে জানতে পারি যদি ওইখানে আছে এরকম একটা ফিস্টুলা পেশেন্ট, তাদেরকে ওইভাবে নিয়ে আসা হয় ট্রান্সপোর্ট করে। আমরা যে কাজটা করি এখানে আমাদের হসপিটালে, সেই হসপিটালটা এস্টাবলিশ হয়েছে প্রফেসর সাহেবা আক্তার ম্যাডাম, উনি তো 21 পদক পাওয়া ম্যাডাম, ওই হাসপাতালটার প্রতিষ্ঠাতা। তো আমাদের জাকাত ফান্ড দিয়ে এবং ডোনেশন ফান্ড দিয়ে চলছে হাসপাতালটা, আমাদের কিন্তু সরকারি কোনো সহায়তা নাই। তো সেখানে 22 বেডের হসপিটাল এটা, এবং এখানে যে রুগীগুলো আসে তারা তো, তাদের কোনো দিনহীন অবস্থা, তাদের সম্পূর্ণ খরচ কিন্তু হাসপাতাল থেকে বেয়ার করা হয়। অপারেশন, আমরা তো অপারেশন করি ফ্রি, কিন্তু তাদের তো ওষুধপত্র খাওয়া, একদম একটা রুগীকে হয়তো 1 মাসও থাকতে হয়। তো এদের মধ্যে অনেক সাইকোলজিক্যাল ডিফর্মিটি হয়, তারা অনেকে দেখা গেছে আত্মহত্যা করতে চায় এত কষ্টের জন্য। হ্যাঁ, মানে সেই এক মানে কি বল, দুর্বিষহ তাদের জীবনের কাহিনী, গল্প, এক একটা উপন্যাসের মতো। হ্যাঁ, তারপর ভালো হয়ে যখন যায় তারা কিন্তু নতুন জীবন ফিরে পাচ্ছে আবার। ঠিক না? একটা মেয়ে চিন্তা করেন যে এরকম পেশাব ধরছিল কন্টিনিউয়াস, অথবা পায়খানা রাস্তার সাথে যোনিপথের যোগাযোগ হয়ে গেছে, মাসিকের রাস্তায় পায়খানাটা তার বায়ুপথ দিয়ে না এসে মাসিকের রাস্তা দিয়ে আসছে, তাহলে কিরকম দুর্বিষহ জীবন তার। সেইটাকে অপারেশন করে ঠিক করার পরে যখন ভালো হয় তারা, তারা কিন্তু নতুন জীবন ফিরে পায়। তো সে তো আসতেই পারছে না, তার চিকিৎসা করার খরচ না কে দিবে, তার খাওয়াই জোটে না, তাকে তো কাজও কেউ দেয় না, কাজেও রাখবে না তো এরকম অবস্থায় কেউ। তো এদের নিয়ে আমাদের কাজ, আসলে এই ফিস্টুলা মাদের নিয়ে আমাদের কাজ করছি আমরা। তো এটা এটা আসলে বাংলাদেশেও এখনো বলতে গেলে প্রায় 20,000-এর মতো ফিস্টুলা পেশেন্ট ওয়েটিং, কারণ এটা ডাক্তারও খুব কম, আমরা অল্প কিছু সংখ্যক ফিস্টুলা সার্জন যারা এগুলো অপারেশন করছি, কারণ এখানে তো আসলে এটা খুবই একটা জটিল অপারেশন, দীর্ঘমেয়াদী, দীর্ঘ ব্যয়বহুল, এবং এই পেশেন্টদের তো নিজেদের কোনো খরচ করার কোনো ক্ষমতা নাই। সরকারি হাসপাতালে আমাদের ন্যাশনাল ফিস্টুলা সেন্টার আছে ঢাকা মেডিকেল কলেজে, কয়েকটা মেডিকেল কলেজ, এগুলো ফিস্টুলা সার্জন যেখানে আছে সেখানে এগুলো অপারেশন গুলো হচ্ছে। আমাদের মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ, যেটা সেখানে আমরা করছি ফিস্টুলা অপারেশন ব্যবস্থা আছে সম্পূর্ণ বিনামূল্যে। তো এভাবে আর কি, এটা সমাজে সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ আমরাও হয়তো বা এটা ওভারকাম করতে পারবো। কারণ এই ফিস্টুলা তো এসব উন্নত দেশে কিন্তু এখন আর ফিস্টুলা নাই, কারণ ওরা ওদের এই যে ডেলিভারি গুলা অনেক ভালোভাবে হচ্ছে, বা ইনস্টিটিউশনাল হচ্ছে ডাক্তারের হাতে, অথবা হেলথ হেলথ স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের হাতে হচ্ছে, যার কারণে আগেই ধরতে পারছে যে না এটা আর হবে না, এটা এখন সিজারিয়ান সেকশনে যেতে হবে। এটাই। এটা আমি আসলে খুব অবাক হয়ে শুনছিলাম যে এই জিনিসগুলো কিভাবে হয়, কিভাবে সাফার করে। আমার কাছে তো অনেকটাই নতুন। এছাড়া মানে আমরা যারা সমসাময়িক হয়তো মহিলারা একসাথে মহিলাদের প্রবলেমস গুলো এগুলো শেয়ার করি, আমি কারো কাছে কিন্তু এই ব্যাপারে খুব একটা অ্যাওয়ারনেস বা এই আসলে জিনিসগুলো শহরে শুনিনি। তো আসলে এই পেশেন্ট গুলো এত শহরে বেশি দেখা হ্যাঁ, যায় না, এগুলা তো আমি বলেছি দুর্গম এলাকায়, এবং দুর্গম এগুলা এলাকায়। গ্রামে হাসপাতালে আসতে পারিনি, অত্যন্ত গরিব পরিবারের সদস্য, তাদের ক্ষেত্রে হয়ে থাকে, বা অশিক্ষিত, তারা জানেও না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এর পরিণতি এরকম হতে পারে, এই জিনিসগুলো অ্যাওয়ারনেসের ম্যাডাম, অভাব। আমার জাস্ট একটা ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট থেকে জানা যে এই যে একটা মেয়ে এতগুলো সাফারিংস এর মধ্যে দিয়ে গেল গেল শুধু তো শারীরিক না, মানসিক ভাবেও, মানসিক। হুম। যেহেতু তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি হয়ে যায় অনেক মেয়ের ক্ষেত্রে ফিস্টুলায় আক্রান্ত যারা। তো এতটা সাফারিংস এর মধ্যে যে গেল, এখানে তো তার ডিসিশন মেকিং এর জায়গা ছিল না, পুরাটাই হচ্ছে তার মূলত শ্বশুর বাড়ি, হুম। হাজবেন্ড, ওনাদের ডিসিশন। কিন্তু বাংলাদেশের আইনে এই জাতীয় কোনো শাস্তির ব্যবস্থা বা ইনভেস্টিগেশন আদৌ কি হয়? মানে আপনারা যখন ফিস্টুলার কেসগুলো নিয়ে ডিল করেন, এটার কি আইনি কোনো প্রক্রিয়ায় এখনো আছে, বাংলাদেশে শুরু হয়েছে বা কিছু, এই যে মেয়েটার না, এতদিনের এরকম সাফারিংস আমি এটা তো নিয়ে? বলেছি এরকম কোন আইনি প্রক্রিয়া নাই
যে মানে আমি যেটা একটু মেনলি তো ল্যাক অফ অ্যাওয়ারনেস। ও যে বলবে আমাদের তো সবার বাচ্চা হয়েছে বাসায়, কেন হাসপাতালে যেতে হবে, ঠিক না? কমন একটা কথা, আমাদের খুবই তো এরকম কমন হয়েছে, কথা। হ্যাঁ। তারপরে আমরা তো আবার আশেপাশে মানুষের কথা শুনতে বেশি, এই জন্য এগুলো মাস মিডিয়াতে আরো ব্যাপক হারে এগুলো প্রচার হুম, দরকার। তাছাড়া আমার মনে হয় যে যে আমাদের এসেনশিয়াল অবস্টেট্রিক কেয়ার, ইওসি বলে একটা কথা আছে, হুম, যে জরুরি প্রসূতি সেবা। হ্যাঁ, যে কোনটা আমরা জরুরি ধরবো এবং কোনটা কখন আমাকে রেফার করতে হবে কোন কোন পর্যায়ে আসলে, মানে একদম হুম, থানা লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট থেকে টার্সিয়ারি লেভেল, এই হুম, হুম, রেফারেল গুলা খুব ইম্পর্টেন্ট। হুম, হুম, তারপরে হচ্ছে, আর সবার উপরে তো ইকোনমি একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এই জন্যই তো একটা প্রেগনেন্সি বলা হয় যে প্রথম থেকে তার সে কিছু কিছু টাকা জমাবে একটা তার এই বার্থ প্ল্যানিং এর মধ্যে একটা এটা পড়ে যে হুম, যে হুম, পরিবারেরই হোক তাকে অল্প অল্প করে কিছু কিছু করে জমাতে হবে তার বিপদে সমস্যার সময় হুম, তাকে নিয়ে যাওয়ার জন্য। প্লাস যেমন যেমন আমাদের দেশে মাতৃমৃত্যু একটা কারণ হচ্ছে পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরেজ। বাসায় ডেলিভারি হলো, 5 মিনিটের মধ্যে মেয়েটা রক্তক্ষরণ হতে হতে মারা গেল, হাসপাতালে পৌঁছানোর সময় হলো না, কারণ রক্ত এই ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না, এটা পোস্টপার্টাম হেমোরেজ বলে থাকি আমরা। ডেলিভারি মানে ডেলিভারি উত্তর প্রসূতি, ডেলিভারি হওয়ার পর পর যে ব্লিডিংটা হয় 24 ঘন্টার ভিতরে, সেই 24 ঘন্টার ব্লিডিং এ কিন্তু মা মৃত্যু হয়ে যাচ্ছে হুম, 5 মিনিটের ভিতরে। তো এটাও তো আমাদের আসলে অ্যাওয়ারনেস এর অভাব। সেই যে এটা যদি হাসপাতালে হয় অনেকখানি প্রিভেন্ট করা সম্ভব, হুম, কিন্তু হুম, বাসার থেকে এনে তো এটা প্রিভেন্ট করা ইজ টু হুম। টু লেট। মানে আমার কাছে আমার নিজের একটা মানে নিজের আইডিয়াতে একটু মনে হলো যে এটার যদি একটা কম্পেনসেশন ল করা যায়, হ্যাঁ, যে ম্যাডাম যেটা বললেন না যে আপনারা হয়তো অপারেশনটা ট্রিটমেন্টটা ফ্রিতে করে দিচ্ছেন, কিন্তু তার যে অন্যান্য আনুষঙ্গিক খরচ, তার খাওয়া, তার দৈনন্দিন জীবনের অন্যান্য যে প্রয়োজনীয় ডেইলি সাপোর্ট গুলি প্রয়োজন, যেটার জন্য টাকার প্রয়োজন, সো এই কম্পেনসেশনটা এই যে যারা সাফার করিয়েছে বা যাদের কারণে সাফার হয়েছে মেয়েটা, তাদের কাছ থেকে যদি অন্তত বাই ল কম্পেনসেশনটা আদায় করা যায়, সেটা হলে আমার মনে হয় যে পারিবারিক ভাবেও একটা আম, ইয়া হবে, সচেতনতা তৈরি হবে যে আমি যদি এখন আমার বাড়ির বউটাকে ভালো মতো টেক কেয়ার না করি এবং সে যদি কোনো কারণে সাফার করে, তাহলে আমাকে একটা বড় কম্পেনসেশন কাউন্ট করতে হবে এই ক্ষেত্রে। সেটাই, এখন সেটা হয়তো কোনোদিন আসতে পারে আইন। আসলে আইন থাকলেও তো প্রয়োগ হয় না, আমাদের এখানে প্রয়োগ তো হয় আইন না। প্রয়োগ হুম, হচ্ছে না। তো হুম, সেই জন্য আর কি, আইন করে তো আসলে সবকিছু করাও যাবে না, এটা তো আসলে সচেতনতার ব্যাপার, হুম, ঠিক না? সচেতনতার ব্যাপার এটা। হুম, তারপরে এক্লেমশিয়া যেমন খিঁচুনি হুম, উঠে যায়, হুম, এই জন্য অ্যান্টিনেটাল কেয়ার তো খুব ইম্পর্টেন্ট। হুম, গর্ভকালীন সেবা যেটা, হুম, সেটা হুম, সাধারণ একটা সেবা কিন্তু, ঠিক না? অন্তত 4 বার তো ডাক্তারের কাছে যাওয়াই উচিত, মিনিমাম 4 বার, WHO বলে যে 4 বার। হ্যাঁ, প্রথম 3 মাসে একবার, তারপরে হুম, 4 মাস থেকে 6 মাস, 7 মাসের ভিতরে একবার, আর 8 মাসে, 8 মাস 9 মাসে 2 বার। তো এই হুম, 4 বার হুম, অন্তত পক্ষে তাকে যেতেই হবে হুম, অ্যান্টিনেটাল চেক হুম, আপে। তো এইটা তো আমাদের তো সরকার থেকে তো এখন অনেক কিছু ফ্রি, এগুলো তো হুম, পৃথিবীর হুম, কোথাও এরকম ফ্রি চিকিৎসা নাই। তো হুম, সেক্ষেত্রে তো ফ্রিও তা, কিন্তু মানুষের তারপরেও দেখা যাচ্ছে যে তারা যাচ্ছে না। যাচ্ছে না, এবং যাচ্ছে না, এখানে কারণ একটা ওই যে বড় কমন কারণ কথা সম্ভবত, যে আমাদের সবার, আমাদের তো যেতে হয়নি। হ্যাঁ, 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 আমাদের যেতে এটাই হয় নাই বলতে বাড়িতে। চাচ্ছিলাম ম্যাডাম যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সেও দেখেছি, হয়তো আমি শহরের একটা, আমি তো একটা প্রিভিলেজ জায়গায়, শহরের হুম, একটা প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ের চাইতে তো অবশ্যই বলবো যে হুম, আলহামদুলিল্লাহ প্রিভিলেজ অনেক জায়গায়, কিন্তু প্রিভিলেজ। আমি মা হওয়ার পরে দেখেছি যে এই যে টোনিংটা, হ্যাঁ, হুম, আমাদের কালেও তো হয়েছে, হয়েছে। আমরাও তো হুম, এভাবেই বাচ্চা হয়েছে, আমরাও তো এভাবেই বাচ্চা পেলেছি, বা হুম, মা হওয়া মানে হচ্ছে তোমাকে একদম ওই যে সর্বংসহা, হুম, তুমি কোনো কমপ্লেইন করতে পারবা না, হুম, এরকম একটি আমার আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, যদিও এটা মানে ফিস্টুলা ইস্যুটা থেকে একটু ডিফারেন্ট। আমার যখন হ্যাঁ ফার্স্ট বাচ্চাটা হলো, তো আমাকে যখন বেডে দিল, হসপিটালের বেড তো আসলে ছোট থাকে, তার উপরে হুম, আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে, তো তখন বাচ্চাকে তো আমি এভাবে নিয়ে রেখেছি, তো যেটা হলো যে অনেকক্ষণ নিয়ে রাখার পর তো আসলে একটা পাশ ব্যথা হয়ে যায়, আমি হুম। জাস্ট কিছুক্ষণের জন্য একটু ওই পাশে ঘুরলাম, পিঠটাকে ওই পাশে দিয়ে, নার্স এবং আয়ার চেহারা দেখে মনে হচ্ছে আমি কত একটা পাষাণ মা, আমি কেন ওই পাশে বাচ্চাকে পাশে নিয়ে ঘুরলাম, হ্যাঁ, হ্যাঁ, মানে আমি তো মা, আমার সিজার হোক যাই হোক হোয়াট এভার, আমার সারা রাত কাঁধ ব্যথা হয়ে একভাবে হলেও থাকতে হবে। বাচ্চাটাকে এভাবেই রাখতে হবে, হ্যাঁ। তো এটা সেটাই। তো খুবই একটা সিম্পল বিষয়, ইয়ে করলাম তো, এই জন্য মনে হলো যে সবার অ্যাপ্রোচটাই এমন থাকে যে আমরা তো করেছি, আমরা তো ইয়ে করেছি, বা হুম, আমাদের সময় তো এত কিছু ছিল না। ইভেন এই পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা, হুম, আহ, এখন হয়তো কিছুটা আলোচনা হয় এই জিনিসগুলো। আমার ফার্স্ট বেবিটা হলো 2013-এ, ওই সময়ের কথা। তো তখন
এই পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কিন্তু মেডিকেলি পড়েছে এমন কিছু মানুষের সাথে আমার কথা হয়েছিল। আমি দেখলাম যে ওনারা বিষয়টাই জানেন না, যেটা হয়তো আমি একটা ম্যাগাজিন থেকে পড়ে হুম হুম হুম। জেনেছি। এবং অন্য যখন মুরব্বি লেভেলের বা অন্যদের সাথে কথা হয়, কই আমরা তো এগুলি জীবনে ইয়ে করি, তোমরা এখন জানো বেশি তাই সমস্যা হয় বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক কমন এটাই ডায়লগ, হচ্ছে এখনকার জানো বেশি অ্যাপ্রোচ। সমস্যা হয় বেশি। কিন্তু আসলে কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন ভালোই থাকে, ভালোই পাওয়া যায়, ভালোই পাওয়া যায়। কেন, সবার তো একরকম সাপোর্ট থাকে না। এগুলা থেকে আস্তে আস্তে ডিপ্রেশনটা হরমোনাল কারণে কিছু হয়ে থাকে। তবু আমাদের দেশে অনেক কম, এটা উন্নত দেশগুলোতে অনেক বেশি, কারণ তারা একা একা এই টেক কেয়ার গুলো করতে হয়, বাচ্চা প্লাস নিজের। সেই তো অনেক দেশে তো আবার নার্সিং ব্যবস্থা আছে, বাসায় এসে এসে নার্সরা প্রতি 7 দিন পর পর ভিজিট করে করে মাকে দেখে যায় তার কোনো সমস্যা হচ্ছে কিনা। ইভেন শিখায়, অনেক কিছু শিখিয়েও দেয় প্রথম বাচ্চার ক্ষেত্রে স্পেশালি। আমাদের দেশে তো এখনো এত বেশি জনবহুল দেশ যে আমাদের এই ব্যবস্থাগুলো এখনো চালু করা সম্ভব না। বাসায় যে হুম, এই জিনিসগুলো এখনো ইনস্টিটিউশনাল ডেলিভারি এত কম, সেখানে হুম, তো আহ আপনার বাসায় যে এইগুলা করা, মানে এই সার্ভিস গুলা আসা এখনো আমাদের জন্য অনেকটাই স্বপ্নের মতো, ঠিক হুম, না? হুম, হুম, সেই জন্য আমাদের মিডিয়ার অনেক বড় একটা রোল আছে। মিডিয়াতে যদি এগুলো আলোচনা হয় জিনিসগুলা, তাহলে পুষ্টি জ্ঞানও তো আসলে খুবই কম। পুষ্টি খুবই জ্ঞান কম। যেটা আমি বলেছি, হ্যাঁ, যে পুষ্টি নিয়েও কিন্তু কেউ তেমন আলোচনা হয় না, যে কি খাবে। যে পিউবার্টি থেকে শুরু করে একটা মেয়ের কিন্তু সেই হুম, সময় থেকেই শরীরের শারীরিক গঠন সবকিছু তৈরি হতে থাকে, ঠিক না? হুম, তো হুম, সেই হুম, সময় থেকে তার খাওয়া, তার আয়রনের অভাব যাতে না হয়, তার যাতে হেমোগ্লোবিনটা ভালো থাকে, এই জিনিসগুলা, তার হাড় হাড্ডির অস্থির যে বৃদ্ধিগুলা হওয়ার জন্য ক্যালসিয়ামের অনেক প্রয়োজন। এই খাবারগুলোর দিকে দৃষ্টি দেওয়া, হ্যাঁ, এবং তার হুম, এক্সারসাইজ, খেলাধুলা। খেলাধুলা তো এখন নাই, এখন তো একটা ট্রেডিশন আসছে ফাস্ট ফুড আর হচ্ছে হুম, কম্পিউটার, ল্যাপটপ। এটা এটা হচ্ছে এই শহরের সোসাইটিতে। আর গ্রামেও এখন আমার মনে হয় যে মোবাইলের ব্যবহার অনেক বেশি, যার জন্য এই এই টাইপের একটা জিনিস হয়ে গেছে, যে যার থেকে আমরা কিন্তু দেখছি অনেক ধরনের শারীরিক পরিবর্তন আসছে। এই জন্য যে পলিসিস্টিক ওভারি একটা, যেটা ছোট মেয়েদের মধ্যে অনেক ব্যাপক হারে পাচ্ছি আমরা, যে ওবেসিটি, অনেক মোটা হয়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে বাচ্চারা, তাদের খেলাধুলা নাই। এবং যে যে কোশ্চেন গুলা করলাম সবকিছুরই অ্যান্সার ইয়েস, যে সে অনেক বেশি ফাস্ট ফুড খায় কিনা, কোক পেপসি অনেক বেশি খায় কিনা, মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি খায়, খেলাধুলা নাই, হয় বই পড়া, স্কুলে যাওয়া, আর হচ্ছে বাসায় বসে অফ টাইমে মোবাইল দেখা, না হলে ল্যাপটপ দেখা, ইন্টারনেটে স্ক্রিন টাইম খুব বেশি। হ্যাঁ, তো এই জিনিসগুলা, তারপর রাত জাগা, সকালে দেরি করে ওঠা, এই সবগুলাই কিন্তু এই রোগের কারণ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা থেকে সে ওজন বেড়ে যাবে, তার পিরিয়ডে ইররেগুলারিটিস চলে আসে, অনাকাঙ্ক্ষিত মানে পশম তৈরি হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায়। তো এই জিনিসগুলো যে আসে, এবং একবার এই পরিবর্তনটা হয়ে গেলে কিন্তু এটা ফেরানো খুব কঠিন। তো এগুলা তো আসলে অ্যাডোলেসেন্ট প্রবলেম, ঠিক না? কৈশোরকালীন প্রবলেম। এগুলা নিয়ে তো আসলে আমাদের সাথে ওদের মানে প্যারেন্টসদের, হ্যাঁ, প্যারেন্টসদের সাথে হতে পারে ইন্টারাকশন, কিন্তু বাচ্চাদের জন্য এইগুলা আসলে স্কুল ইজ দ্য বেস্ট প্লেস হুম, টু অ্যাড্রেস দিস ইস্যুস, ঠিক না? স্কুলে বাচ্চাদেরকে এই জিনিসগুলো হুম। অ্যাড্রেস করতে পারলে অন্তত, ইনফ্যাক্ট আমি মনে করি ম্যাডাম, স্কুলগুলোতে মাসে 3 মাসে একবার যদি একটা এরকম হেলথ রিলেটেড কোনো একটা প্রোগ্রাম করা হয়, তাহলে প্রোগ্রাম, এটা কিন্তু অনেক বেটার হবে হুম, তাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য। ইনফ্যাক্ট আমি আমার কাছে এটা মনে হচ্ছিল যে ইভেন দো স্কুল থেকেও যদি করায়, মানে স্কুল থেকে বাচ্চাটা জানলো কিন্তু তার বাসার ডিসিপ্লিনটা হয়তো সেটা না। হ্যাঁ, হুম কারণ এই যে আমি একটা মেয়েকে প্রপারলি গ্রুম করলাম, তার যতটা নলেজ প্রয়োজন সব প্রয়োজনীয় নলেজ দিয়ে তার রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে আমি গ্রুম করলাম, সে একটা সময় গিয়ে মা হলো, হুম তখন সে তার ফ্যামিলি ডিসিপ্লিনটাকে সেভাবে হুম মেনটেন করতে পারবে। হ্যাঁ, হুম কিন্তু আমার আমার মনে হয়েছে যে স্কুল থেকে তো আসলে নীতি কথা অনেক কিছুই আমরা শিখি বা বাচ্চাদের বই বই টই এগুলোতে দেখি। আমি যখন পার্সোনালি আমার বাচ্চাদের সাথেও কথা বলি, হয়তো স্কুল থেকে অনেক কিছু আহ, বলছে প্রয়োজনীয়, কিন্তু হয়তো অন্য আরো কিছু কিন্তু ফ্রেন্ড বাবা মা থেকে দিয়ে দিচ্ছে আরো কিছু জিনিসগুলা। জিনিস, হ্যাঁ, হ্যাঁ, আমি ফিট যেমন করে বলি নিয়ে যে আসলো। টাকা তো ও পায় না, তাহলে ও ফাস্ট ফুড খায় কিভাবে? আপনারা দেন টাকাটা, তাহলে তো ওকে আগে মোটিভেট করতে হবে যে না, এগুলা খাওয়া ভালো না, এগুলা এত খাওয়া যাবে না। 6 মাসে একদিন খাওয়ান, হুম, হুম, কিন্তু হুম, প্রতিদিন দিয়ে দিচ্ছেন টাকা, কিনে খাও, হুম, এটা খাও, হুম, সেটা খাও, তাহলে পরে তো আসলে এই যে পরিবর্তন আসছে, এবং এত বেশি রেস্টুরেন্টস, হ্যাঁ, হুম, হয়ে গেছে এখন কালচার, রেস্টুরেন্ট কালচার, এই হুম, জিনিসগুলো হুম, আসলে ফুড ব্লগার, এগুলা তো আসলে আমার মনে হয় না খুব একটা হেলদি সিচুয়েশন।
হেলদি সিচুয়েশনে। বা এখন আরো যেটা হয়েছে যে একটা কিছু আমি এখন আমি রান্না করবো না, আমি ফুট করে একটা অর্ডার দিয়ে হুম নিয়ে আসলাম। এটা হুম প্রায়শই অনেক বাসায় হচ্ছে আর কি। হুম তো এইটাই আমার মনে হয় যে বাসায় একটা মেয়ের জন্য তার বাসার ডিসিপ্লিন, তার হেলথ ডিসিপ্লিন, এবং আমার মনে হয় যে একটা যদি ছেলে বাচ্চাও থাকে তাকেও অ্যাওয়্যার করা। অবশ্যই কারণ তার অবশ্যই। জীবনেও কিন্তু তার জীবনেও তো হুম ভবিষ্যতে হুম একটা বউ আসবে, হুম একটা মেয়েই বউ হয়ে আসবে। হুম হুম তো এই অ্যাওয়ারনেস গুলি আমার মনে হয় যে সামগ্রিকভাবেই প্রয়োজন আর কি, বাসা, স্কুল, ইনস্টিটিউশন সব হুম হুম জায়গাগুলো তা থেকে। তো বটেই। মানে ফ্যামিলি তো হচ্ছে দ্য ফার্স্ট স্কুল অফ এ হুম চাইল্ড, ঠিক না? প্রথম স্কুলটা তো তার ফ্যামিলি থেকে শুরু হচ্ছে আসলে, সবকিছু শেখা। হুম তারপরে সে যাচ্ছে হচ্ছে স্কুলে, ঠিক না? তো এর দুইটারই আসলে কম্বিনেশন প্রয়োজন, দুই জায়গারই কম্বিনেশন প্রয়োজন। না, অনেক ম্যাডাম সময় আছে আমরা যে হুম, অনেক মারা বুঝতে পারে না আসলে সমস্যাগুলো, হয়তো তাদের জানা নাই। একদম যখন সমস্যা প্রকট তখন আসে আমাদের কাছে, তখন বলে তো আর আসলে হয় না, তখন চিকিৎসায় চলে যেতে হয়। কিন্তু অনেক কিছু আছে প্রিভেন্টেবল, এই প্রেজেন্টেবল, হ্যাঁ। জিনিসগুলো তো আসলে প্রিভেন্টেবল। কাজে আমার মনে হয় যে এগুলা যদি আমরা সচেতনতা, আমি জানি না আসলে মাদের মধ্যে কিভাবে সচেতনতাটা ডেভেলপ করানো যায়, সেটা ডিফিকাল্ট, ঠিক না? এই যে টিভিতে তো এখন প্রচুর এসব নিয়ে আলোচনা হয়, আসলে হুম। কতজন দেখে আমি জানি না, কিন্তু এগুলা নিয়ে কিন্তু এখন অনেক আবার আলোচনা অনেকে হচ্ছে। ধরে নেয় কি যে এই যে আমরা চিনি কম খাবো বা হুম আমরা ওই খাবারটাকে একটা সুষম ডায়েট করব, অনেকে ভাবে কি এটা বোধহয় একটা বয়সের মানুষের জন্য। এটা যে হুম ছোটবেলা থেকেই প্রয়োজন, হ্যাঁ, এই জিনিসটা না, ইভেন অনেকেই। মায়ের পেটে থাকা অবস্থা থেকে একটা হ্যাঁ, বাচ্চা, মা যখন গর্ভকালীন সময়ে থাকে 9 মাস, বলা হয় যে এই 9 মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হেলথ অফ দ্য ফর দ্য নেক্সট 90 ইয়ার্স অফ দ্যাট চাইল্ড। পরবর্তী 90 বছর সে কেমন থাকবে এটা কিন্তু মায়ের পেটের এই খাওয়া দাওয়া এসবের উপরও নির্ভর করছে। হ্যাঁ, কাজেই তার নিউট্রিশনের অভাব হয়ে গেলে, মাটা যদি ডায়াবেটিক হয়, তার ভবিষ্যৎ কিন্তু, বাচ্চাটা কিন্তু আগামী 90 বছর এগুলোর উপরেই নির্ভর করবে। অনেক কিছু পরিবর্তন, মডিফিকেশন হয়ে যায়, জেনেটিক মডিফিকেশন, অনেক কিছুরই মডিফিকেশন হয়ে যাচ্ছে। কাজেই এই একদম ফিটাল লাইফটা, মার গর্ভকালীন সময়টাও আমরা এটাকে ইনক্লুড করি। এটাও কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা সময়। এই সময় মানসিক প্রশান্তি সবকিছুই খুবই ইম্পর্টেন্ট। হুম হুম হুম। ম্যাডাম আমরা আমাদের আজকের প্রোগ্রামের একদম লাস্টের দিকে চলে এসেছি, শেষের দিকে। তো শেষের দিকে একটা আনইউজুয়াল, মানে আমি বলবো যে আমাদের সোসাইটিতে হয়তো বিষয়টা আনইউজুয়াল, কিন্তু আফ্রিকান অনেক দেশে হয় এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশে হয়, সেটা হচ্ছে জেনিটাল মিউটিলেশন। তো হুম আমার এক হচ্ছে যে জেনিটাল মিউটিলেশনটা কি, বা এটার সাইড এফেক্ট গুলো কি কি মেয়েদের ক্ষেত্রে। আর এই যে আমরা বলছি, আমি যতদূর জানি যে বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টাল সোসাইটি, ইন্ডিয়ার কিছু জায়গায় হয় কিনা আমি জানি না, আহ হতে পারে প্রত্যন্ত অঞ্চলে হতে পারে। আসলে কি সাবকন্টিনেন্টে এই প্র্যাকটিসটা নাই, বা জেনিটাল মিউটিলেশনটা কি, এটাই আগে না হয় আমরা শুনি যে জেনিটাল আচ্ছা, মিউটিলেশনটা কি। হ্যাঁ, এটা অবশ্য আমাদের আমরা ভাগ্যবান যে এই সাইট গুলাতে, আমাদের এই পৃথিবীর এই সাইড, আমাদের উপমহাদেশ গুলাতে এরকম বেশি পাওয়া যায় না। কিন্তু এটা মেইন প্রবলেম ইন এশিয়া, সরি, ইন আফ্রিকা, আর হচ্ছে ইন কিছু মিডল ইস্টার্ন কান্ট্রিতে আছে। ফিমেল জেনিটাল মিউটিলেশন বলা হয়। হ্যাঁ, এফজিএম। এফজিএম পৃথিবীতে প্রায় বলা হয় যে 230 মিলিয়ন ওমেন ইজ হ্যাভিং জেনিটাল মিউটিলেশন, এখনো আছে তারা মিউটিলেটেড। তো এটা হচ্ছে যে তাদের যৌনাঙ্গ গুলাকে ড্যামেজ করে দেওয়া হয় টু ডিক্রিজ দিস, বলা হয় যে সেক্সুয়াল ডিজায়ার এন্ড অল দিস থিংস। তাহলে ইট ইজ অলসো এ, কি বলে, এটা একটা তার রিপ্রোডাক্টিভ রাইটের এগেইনস্টে যাচ্ছে, ঠিক না? তো এটা যেটা করা হয় যে ওটা ক্লাইটোরাল দিয়ে এটাকে কেটে দেওয়া হয়, বা হ্যাঁ এই টাইপের আর কি, সার্কামসেশনের মতো অনেকটা। তারপর বা এনি ইনজুরি করে দেওয়া হয় জেনিটাল এরিয়াতে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তার ভ্যাজানার স্টেনোজড হয়ে গেছে এই ইনজুরির জন্য ছোটবেলায়। বড় সাধারণত এগুলো ইনফ্যান্সিতে করা হয়, ছোট বাচ্চাদের, হ্যাঁ, মনে করেন জন্মের পর থেকে 15 বছরের ভিতরে। তো এটার কারণে তার ভবিষ্যতে সেক্স, মানে ধরে নেওয়া হয় যে মেয়েদের কোনো সেক্সুয়াল ডিজায়ার বা এগুলো কিছু থাকতে পারবে না, সেটা তারা একটা প্যাসিভ এজেন্ট। কিন্তু এটার জন্য এইটা করে দেওয়া হয় আর কি, যাতে সে অন্য কোথাও, এটা অনেক প্রাগৈতিহাসিক যুগ থেকে আসছে এই জিনিসটা। তো এখন এটা নিয়ে তো অনেক মুভমেন্ট হচ্ছে, ফিমেল জেনিটাল মিউটিলেশন এগেইনস্টে। অনেকেই কাজ করছে এটা নিয়ে, অনেক এনজিও আছে তাদেরকে অ্যাওয়ার করার জন্য। তো এটা একটা এক ধরনের আফ্রিকান কালচারই ছিল বলা চলে, যে মেয়েদেরকে এইভাবে আহ, তাদের জেনিটাল অর্গান গুলাকে, এক্সটার্নাল জেনিটাল অর্গান, নট ইন্টারনাল, বাইরের দিকে যে জেনিটাল অর্গান আমাদের আছে যেগুলো অর্গাজমে হেল্প করে,
হুম। হ্যাঁ, মানে এই এতে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় এগুলাকে ড্যামেজ করে দেওয়া, এক্সটার্নাল জেনিটালিয়া। হ্যাঁ, তাতে তাতে করে তার মানে সেক্সুয়াল ডিজায়ারই থাকবে না আর কি। তো এরকম তো এটার জন্য তার মানসিক একটা ইয়ে হতে পারে, সমস্যা প্রথমেই। তারপর দ্বিতীয়ত তার তো ওই জায়গাগুলা ডিসফিগারেশন করে দেওয়া হচ্ছে, কেটে দেওয়া হয় বা এ করে দেওয়া হয়, তো সেই জন্য তার তো এটা একটা ডিসফিগার্ড হয়ে যাচ্ছে, তার ওই জায়গার সৌন্দর্য নষ্ট হচ্ছে। তারপরে ভবিষ্যতে তার কিন্তু সেক্সুয়াল প্রবলেমও হতে পারে, এগুলোর জন্য তাদের দেখা গেছে সেক্সুয়াল প্রবলেমও হয়ে থাকে, ডেলিভারিতে সমস্যা হতে পারে, অনেক ধরনের প্রবলেমই তৈরি করে থাকে। তো এটা একটা বড় একটা ইয়ে এখন স্লোগান, যে ফিমেল জেনিটাল মিউটিলেশন যাতে প্রিভেন্ট করা হয়। এটা নিয়ে অনেক ইয়েরাই কাজ করছে, বাইরে ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন এসে কাজ করছে, আফ্রিকাতে, মিডল ইস্টেও আছে এই জিনিসগুলা। কিন্তু ভাগ্যবশত আমাদের এইসব দেশে আমরা এরকম দেখি না আর কি, আমরা এখন পর্যন্ত এরকম দেখি না। আর ইন্ডিয়ার কথা আমি আসলে অত বলতে পারবো না, থাকতে পারে তাদের প্রত্যন্ত অঞ্চলে। এই আর কি। তো এটা থেকে আসলে আমাদের জানা উচিত এই জন্য যে এটা আসলে খুবই ব্যাড একটা প্র্যাকটিস, যেটা একদমই করা উচিত না, এবং ইট ইজ অলসো এগেইনস্ট দ্য রাইট অফ দ্য ফিমেল রিপ্রোডাকশন। এখানে আমার মনে হয় যে আরেকটা জিনিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ারিফাই করা, যে আমরা ছেলেদের ক্ষেত্রে যেটা খাতনা যেটাকে বলি, হুম। সেইটা কিন্তু ছেলেদের সেক্সুয়াল হেলথের জন্য ভালো। ভালো। হ্যাঁ, এই জন্য করা হয়, কিন্তু অন দি আদার সাইড মেয়েদের যে এই যে জেনিটাল মিউটিলেশনটা হচ্ছে, সেটা কিন্তু কোনো অর্থেই একটা মেয়ের জন্য ভালো ভালো না। না। হুম হুম ইভেন সেক্সুয়াল ডিজায়ারের জন্য আমি আমার স্বল্প নলেজে যতদূর জানি যে ছেলেদের জন্য খাতনাটা সেক্সুয়াল ডিজায়ারের জন্য ইনফ্যাক্ট ভালো। হুম। কিন্তু অন্যদিকে তাহলে জেনিটাল মিউটিলেশন যদি আমি বলি মেয়েদের ক্ষেত্রে, সেটা কি হলো? মেয়েদের এই সেক্সুয়াল ডিজায়ারটাকে সাপ্রেস করে রাখা, সাপ্রেস করে রাখার জন্য, মেয়েদের হ্যাঁ। থাকতে নাই। হুম বিষয়টা আর কি এরকম। তো হুম এটাও আমার মনে হয় যে এটার একটা বড় বড় সোশ্যাল পার্সপেক্টিভ আছে, যে এরকম একটা প্র্যাকটিস পৃথিবীর হুম কোন এক প্রান্তে চলছে আর কি। হুম। এই যে আর কি হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, সেটাই। এটাও মানে অদ্ভুত সমস্ত রিচুয়াল কালচার্স এগুলা আর কি, ঠিক না? তো এটা ওই যে এটা নিয়েও অনেক কাজ হচ্ছে, যাতে করে মেয়েদের এই রাইটস গুলা নিয়েও অনেক কথা হচ্ছে, যাতে করে এগুলা থেকে তারা বেরিয়ে, এখন অনেক ওই আফ্রিকারও অনেক ডাক্তার নার্স এগুলার এগেনস্টে কাজ করছে। তো ওদের কিছু ওই যে এনশিয়েন্ট পিপল যারা এই কমিউনিটিতে থাকে, তারা এগুলা যারা করে, তারা নিজেরাই এগুলা করে করে মানে মনে হয়তো বা এগুলা দিয়ে যে এটা না করলে তাদের অনেক ধরনের, ওরা তো অনেক কিছুতে বিলিভ করে, ঠিক না? হ্যাঁ। তো সেই জন্য আর কি, কিন্তু মিডল ইস্টেও আছে, আমি জেনেছি যে মিডল ইস্টেও এটা প্র্যাকটিসটা আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমরা আমাদের প্রোগ্রামের আজকে একদম শেষ প্রান্তে। আমার মনে হয় যে এই মেয়েদের এই শারীরিক ইস্যুস গুলি এত, হুম একটা প্রোগ্রামে আসলে কতটুকু কভার হুম করতে হুম পেরেছি সবটা তো অবভিয়াসলি হয় নাই, বাট যতটুকুই পেরেছি আশা করি এটা দর্শকদেরকে হেল্প করবে। এবং অবশ্যই আশা রাখি যে এটা একটা ভালো অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। আশা হ্যাঁ, করি অনেক ধন্যবাদ তোমাদেরকেও, যে আমি আসলে সেটাই আমার একটাই উদ্দেশ্য, যে যাই কথা বলি আমরা যেন মানুষের কিছু উপকারে আসে, কথাগুলা যদি কিছু উপকারে আসে সেটাই আমাদের সার্থকতা, ঠিক না? এই কথাগুলা যে বলতে পারলাম, আমাকে এই প্ল্যাটফর্মে ডাকা হয়েছে, আমি এই জন্য আসলেই অনেক কি বলে, আমি অনেক এক্সাইটেডও ছিলাম, এবং খুবই অনার্ড যে আমাকে এখানে বলতে বলার জন্য, এত ছোট একটা ক্ষুদ্র ব্যক্তিকে আপনারা এখানে দাওয়াত করে আনছেন। তবে এটা দিয়ে যদি অন্তত 10 জন উপকৃত হয়, কিছু কিছু একটু জানতে পারে, বুঝতে পারে, বা কোনো কোয়েশ্চেন থাকে ভবিষ্যতে, উইল বি হ্যাপি টু অ্যান্সার এগেইন, ঠিক না? এখন তো অনেক সুযোগ জানার, কেন পুরা ইন্টারনেট বলেন, যে কোনো কিছুতে আপনি গুগলে সার্চ করলেই সবকিছু সম্পর্কে জানা যায়, খালি একটু জ্ঞানের স্পৃহা থাকা দরকার। আমাদের হাতে এখন হাতের মুঠার মধ্যে সারা পৃথিবী, ঠিক না? কাজে এই জিনিসগুলো জেনে আমরা আমাদের কি বলে, আমাদের ইয়েকে প্রতিষ্ঠা করব, আমাদের রাইটস গুলো আমরা প্রতিষ্ঠা করব। আমরা এই জন্য যে অন্য কিছু না, আমরা আমাদের ধর্মীয় সবকিছুর ভিতরে থেকেই আমরা কাজগুলা করব, কারণ ধর্ম তো আমাদের সব সময় ভালো কিছুই বলে থাকে, ভালোগুলাই বলছে, ভালো জিনিসগুলো যাতে আর আমরা বেশি করে জানতে পারি। হ্যাঁ, তো এই জন্যই অনেক ধন্যবাদ যে আমাকে এখানে একটু সুযোগ করে দেওয়ার জন্য বলার। ধন্যবাদ। না, আমরা অনেক অনেক এবং আই কৃতজ্ঞ। অ্যাপ্রিসিয়েট যে এরকম একটা প্রোগ্রাম তোমরা করছো, যাতে করে মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস গুলা ডেভেলপ করে। অ্যাওয়ারনেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যাতে আমরা অ্যাওয়ারনেস থাকলে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, ঠিক না? আমরা মানুষ কিন্তু পরিবর্তনশীল,
একটা জিনিস নিয়ে রিজিড হয়ে কিন্তু কেউ বসে থাকে না, কাউকে বোঝানো গেলে ঠিক মতো মোটিভেটেড করতে পারলে আমরা নিশ্চয়ই সাকসেসফুল হতে পারবো ভবিষ্যতে। আমরা যখন বলি যে ফিমেল রাইটস অ্যাক্টিভিস্ট, আমরা মূলত সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষগুলিকে ভাবি যে হয়তো সে লয়ার, না হলে সে সমাজকর্মী বা এই রিলেটেড অ্যাক্টিভিস্ট। কিন্তু এইটার সাথে এই যে মেডিকেল, গাইনি, এগুলো যে সব ইন্টারলিঙ্কড। আজকে হুম আমি কনভারসেশনটা থেকে মনে হয়েছে যে এটা তো একটা সামগ্রিক প্রচেষ্টা তাহলে। হুম হুম। আমাদের সব প্রফেশনের মানুষকে একসাথে হয়ে এই চেষ্টাটা তাহলে করতে হবে। একটা অবশ্যই আমরা পর্যায়ে মনে কিন্তু হতো যে চিকিৎসা হুম, শুধু কিন্তু চিকিৎসা প্রেসক্রিপশন লেখা কিন্তু শুধু ডাক্তারই না, হুম, সমাজের পরিবর্তন আনাটাও কিন্তু ডাক্তারদের একটা বিরাট বড় অবদান। কেন আমাদের কাছে মানুষ তো বিপদের সময় আসে, সেই সময়কার কথাগুলো কিন্তু আমার মনে হয় যে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে তাদের জীবনে। হুম, তারা যখন ফিরে যায় সেই সময়গুলা তাদের জন্য আমাদের একটা কথাই অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। তো হুম, সেই জন্য আমি ছোট্ট একটা গল্প বলি। একদিন এক হাজবেন্ড ওয়াইফ আসলো ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওনার ওয়াইফকে লাইগেশন করেছে থার্ড সিজারের পরে। হুম, তো আসার পরে কেন ভীষণ ওনাদের মধ্যে ঝগড়া হচ্ছে কিসের জন্য, ওনার হাজবেন্ড বলছে আমার কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে, আমার হাজবেন্ড ওয়াইফের যেহেতু লাইগেশন করে ফেলছি আমি, এরকম এসে আমরা এখন খুলে ফেলতে চাই এটা। আমার কাছে আসছে, তো এটা তো একটা খোলার জন্য তো অপারেশনেই যেতে হবে, আমার একটা মেজর অপারেশন। তো আমি বললাম কেন খুলবেন, আপনাদের কি বাচ্চা, এসে সব শোনার পরে তখন আমি বললাম যে কেন খোলা, বলে কিনা আমার খুব গুনাহ হচ্ছে। তাই আমি বলছি আমার যতটুকু স্বল্প জ্ঞান, লেখাপড়া, আমরা তো মনে করেন ডাক্তারি শাস্ত্রের বাইরেও কিছু কিছু ধর্মের জ্ঞানও আমরা পড়াশোনা করার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। তো তাতে করে আমি যতটুকু জানি যে একটা মার জীবনের যেখানে অনেক ঝুঁকি থাকে, সেখানে লাইগেশন করা মানে পার্মানেন্ট ইয়ে আর কি, কি বলে, সিজেশন অফ রিপ্রোডাকশন, লাইগেশন করাটা আমার মনে হয় যেটা জায়েজ। এটা কোনো ইয়ে না, কোনো গুনাহ আপনার হচ্ছে না আসলে। তো তারপরেও আমি বলবো আপনি একজন মুফতির সাথে যে আলাপ করেন। তো আমি তাকুয়া মসজিদে ওখানে ওনাকে লিখে কাগজে সমস্যাটা লিখে ওনার হাজবেন্ডকে বললাম, রাত 8টা বাজে তখন পাঠালাম আমি, এবং উনি ওখানে যে 1 ঘন্টা পরে আসছে। আমার জানা মতে যে তাকুয়া মসজিদে যে মুফতি, ওনার অনেক জ্ঞানী, উনি মক্কা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন। তো ওনার কাছে পাঠিয়েছিলাম। তো আমি আসার পরে বললাম যে কি বলেছে আপনাকে, এখন বলে কি যে ম্যাডাম আপনি যা বলছেন তাই তো বললো, হ্যাঁ তাই বলছে উনি। তো এখন আমি তাহলে এখন আপনার কি ডিসিশন, কি না, তাহলে আমি সেটা মেনে নিলাম। হ্যাঁ মেনে নিলাম, তো এখন থেকে তাহলে আর সমস্যা নাই। মানে উনি ক্লারিফিকেশনের জন্যই আসলে, মানে বুঝছে না, বুঝতে পারছে না, তো তাহলে কি হুম, দেখেন, তার তো আসলে স্বল্প জ্ঞানে সে বুঝতে পারছে না। তো এই মাটা যদি চতুর্থবার আবার প্রেগনেন্ট হয় কোনো কারণে, তাহলে হুম, সে বাচ্চা নেওয়ার জন্য না, সে বলতে চাচ্ছে তার লাইগেশন করা হয়েছে মানে তার বিশাল বড় গুনাহ হয়ে যাচ্ছে এখন। কিন্তু হুম, মাটার কোন পরিপ্রেক্ষিতে লাইগেশন করা হয়েছে, হয়তোবা তার থার্ড সিজারের সময় এতই ভিতরে পরিস্থিতি খারাপ, ডাক্তার চিন্তা করেছে পরবর্তী প্রেগনেন্সি হলে তার তো আরো মৃত্যু ঝুঁকি হয়ে যাবে। হুম, এমনিতে এবং হয় ওইরকম ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ওনারা তখন তার পারমিশন নিয়ে, কিন্তু লাইগেশন তো হাজবেন্ডের পারমিশন বা ওয়াইফের আমরা কিন্তু আজকাল লাইগেশন করার জন্য বা যে যে কোনো কিছুতে এখন দুইজনেরই কনসেন্ট নেই। কেন, হুম, যার অর্গান ইয়ে করা হবে তার তো পারমিশন প্রয়োজন, তার তাকে আগে permission লাগবে, দরকার। হ্যাঁ। হ্যাঁ। তো তখন আর কি তখন সে আশ্বস্ত হলো আর কি যে না, তাহলে তার কোনো অপরাধ হচ্ছে না আর কি জিনিসটা। হুম, তো যেখানে মার জীবনের ঝুঁকি আছে, অনেক হুম, বড় হুম। ধরনের ঝুঁকি, সেখানে আসলে এই জিনিসগুলো আমার মনে হয় যে কোনো সমস্যা না। আমার মনে হয় যে এখানে ধর্মীয় ব্যাখ্যার কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে, ইসলামিক ভাবে যদি বলি। হুম আমি আরেকটু রিলেট করি, যেমন আমি যখন ফিস্টুলার কথা শুনছিলাম, এই যে ক্যানেলস গুলো একসাথে হয়ে যাওয়া হুম হয়, হুম প্রস্রাবের রাস্তা না হলে পিরিয়ডের রাস্তা একসাথে, বা পায়খানার রাস্তা বা পিরিয়ডের রাস্তা একসাথে হয়ে যায়। আমার হঠাৎ মনে পড়লো যে আমরা যখন হাদিসে এক্সপ্লেনেশন গুলো পাই সেক্সুয়াল ইন্টিমেসি কেমন হওয়া উচিত, সেখানে কিন্তু অনেক হাদিসে জোর দিয়ে বলা হয়েছে যে এমন ভাবে কিছু করা যাবে না যেটা মেয়েদের এই মানে সেক্সুয়াল অর্গানের জায়গাগুলোকে ড্যামেজ করে দেয়। হুম। অ্যাপারেন্টলি হয় কি, আমরা ভাবি যে মনে হয় ওই ইন্টিমেট সময়ের জন্যই কথাটা বলেছে, কিন্তু মূল কথাটা হচ্ছে ওই জায়গাটাকে ড্যামেজ করা যাবে না, ড্যামেজ করা যাবে না। এমন কিছু করা যাবে না, এমন কোনো অ্যাক্টিভিটি করা যাবে না যে ওই জায়গাগুলো, ক্যানেলস গুলো যেন ড্যামেজ না হয়। হুম হ্যাঁ। হুম। তো আমার মনে হলো যে তাহলে ইন্টিমেসি কি মিউটিলেশনটাও তো জিনিসটা একটা তাই, বোঝানো হয়েছে। মিউটিলেশন ইজ হ্যাঁ, অলসো লাইক দ্যাট, ড্যামেজ করে দিচ্ছে জায়গাগুলো। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে মূল পয়েন্টটা কিন্তু ড্যামেজ। তো এটা হুম। নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা শুনি না, আমরা হয়তো না, স্ট্রেট কাট হাদিসটা বা ওভাবেই শুনি যে ইন্টিমেসিতে এভাবে সেটাই, এভাবে এগুলো রিড বুঝে করে এরকম। আমার মনে হয় এই জিনিসগুলো অনেক আছে, আমরা তো এত জ্ঞান রাখি না। আরো আমাদের লেখাপড়া করা উচিত এই সব বিষয়ের সাথে কোরিলেট করা, কেন ইসলাম ইজ অলওয়েজ সাইন্টিফিক। হুম, সব কথাই হচ্ছে এখানে খুবই, কোরআনের প্রতিটা কথা
কথাই কিন্তু সাইন্টিফিক। ওরা যে মানুষের জীবন সম্পর্কে বলছে 40 দিনে, আমার তাই দেখলাম 40 দিনে মাথায় যে শুক্রাণু থেকে ইয়ে হচ্ছে, তারপর 40 দিনের মাথায় রক্ত জমাট বাঁধছে 40, তাই তো তাই আসলে মাসের মধ্যে একটা বাচ্চা কিন্তু ফুল ডেভেলপমেন্ট হয়ে যায়, হ্যাঁ, হুম, 120 দিনের মধ্যে। তাহলে সেটাই। ম্যাডাম, আশা রাখি ইনশাল্লাহ যদি নেক্সটে আবার আমার একটা অপরচুনিটি হয়, আমার মাঝে মাঝে সত্যি ইচ্ছা হয় আপনার চেম্বারে যে, চেম্বারে আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু মনে ইনশাআল্লাহ। হয় যে অন্য সময় যদি আপনার সাথে বসে আমার মনে হয় আমি অনেক মেয়েদের অনেক এক্সপিরিয়েন্স জানতে পারবো আপনার কাছ থেকে। আসলে আমরা তো আসলে লেখার অভ্যাস নাই, আমরা তো লেখনী আমাদের অত পাওয়ারফুল না, লিখতে পারি না তোমাদের মতো। এরকম যদি যারা খুব সুন্দর, তুমি তো খুব সুন্দর লিখো, আমি তোমার লেখা পড়ে আমি অনেক অনুপ্রাণিত হই। সেই লেখার যদি ক্ষমতা থাকে, আমাদের কাছে অনেক স্টোরি, হ্যাঁ, এত স্টোরি আমাদের কাছে প্রতিটা মেয়ের জীবনে। কাজে এই স্টোরি গুলা দিয়ে কিন্তু তোমরা অনেক বড় বড় সাহিত্য রচনা করে ফেলতে পারবে, যেটা অনেক সমাজে হয়তো কাজে লাগবে। সেইগুলা বলে যেতে পারলে আমাদেরও ভালো লাগতো। ইনশাল্লাহ ম্যাডাম, যদি ইনশাআল্লাহ। এমন অপরচুনিটি হয়, আমি আশা রাখি যে আপনার সাথে আমি আরো সময় কাটানো এবং আরো এক্সপিরিয়েন্স জানতে পারা আপনার কাছ থেকে, এটা আমার জন্য এবং আমাদের, ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা ওয়াসাত হিসাবে যে আমরা যে ওয়াসাতে। টিমটা কাজ করছি আর কি, ফিমেল রাইটস বা নিয়ে বা আমাদের ভবিষ্যতে যে প্ল্যান আছে, আমার মনে হয় আপনাদের অনেক বড় ভূমিকা আছে। আমরা আপনাদের কাছ থেকে অনেক রকমের হেল্প পেতে চাই হ্যাঁ, নেক্সটে। অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে আমরা যেন সেইগুলাই করতে পারি, সেটাই আর কি। আমরা এত বড় একটা ভালো কাজ, অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি ওয়াসাদকে, যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য যে প্রোগ্রামগুলা বা আলোচনাগুলা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আনবে। সেটাই, ধন্যবাদ তোমাকে। জি, আজকের মতো ভালো তাহলে থাকবে। এখানেই আমরা শেষ করছি।